কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে একটা স্পেশাল এপিসোড রয়েছে আপনাদের জন্য। আজকে একটি নয়, দুটি ঘটনা, পরপর দুটি ঘটনা আপনারা শুনতে চলেছেন এবং দুটো ঘটনাই খুবই পিকিউলিয়ার ঘটনা। আপনার প্রথম ঘটনাটা বেশি ভালো লাগলো নাকি পরেরটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল ঘটনা, এরকম সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, তাহলে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 6290675195। এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি যদি আপনার কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান বা কোনো প্রবলেমের মধ্যে আপনি রয়েছেন, আমার থেকে যদি কোনো স্পিরিচুয়াল হেল্প চান, তাহলেও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো আকাশ, কেমন আছো? হ্যালো কৌস্তভ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি ভাই। প্রায় 1 বছর পরে তোমার সাথে কথা হচ্ছে। উত্তরপাড়ার একটা ঘটনা তুমি শেয়ার করেছিলে, যেখানে রাতের বেলায় হাই রোড দিয়ে তুমি তোমার বাড়ি ফিরছিলে এবং সেখানে মর্মান্তিক কিছু ঘটনা হয়। টু বি অনেস্ট, সেই ঘটনাটা আমি যতবারই এখনো রিকল করি আমার ভয় লাগে। বাট আজকের যে ঘটনাটা তুমি যেটা শোনাতে চলেছো বা জানাতে চলেছো, সেই ঘটনাটা ওর থেকেও বেশি ভয়ঙ্কর। কি ঘটেছিল আকাশ, একদম শুরু থেকে জানতে চাই, কি ঘটেছিল তোমার সাথে? ঘটেছিল আমার বন্ধুর সাথে, ঠিক আছে, মানে আমার বন্ধুর এটা ঘটনা। তো এর আগে আমি তোমাকে বলে রাখি, ওর সাথে একটা এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে, মানে ওই সিচুয়েশনটাতে তুমি থাকলে কি করতে আমি একটুখানি জানতে চাই। তো সিচুয়েশনটা আমি তোমাকে বলতে চাই। সিচুয়েশনটা এমন হয়েছিল, ও রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে। ঘুমানোর পরে মাঝরাতের হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুমটা ভাঙার কারণ হচ্ছে একটা অদ্ভুত রকমের ওই রক্তের যে একটা আঁশটানি গন্ধ হয় না, রক্তের আঁশটানি গন্ধ প্লাস তোমার মানুষের বা কোনো জন্তু জানোয়ার পচে গেলে যেই রকম একটা গন্ধ বেরোয়, ওই রকম গন্ধর একটা মিক্সিং গন্ধ ওর নাকে এসছে। মানে নাকে আসতেই পুরো যেন দমটা বন্ধ হয়ে গেল, মানে দম বন্ধ হয়ে যাচ্ছে, মানে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে কিন্তু ঘরময় ওই একই গন্ধ। তো ছটপট ছটপট করছে, চোখ খুলে এদিক ওদিক তাকাতে তাকাতে ওই ওর বিছানার পায়ের দিকটা করে একটা দেখতে পাচ্ছে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। ওই অবয়বটাকে যখন ও দেখেছে তখন ওর মানে পিঠে সিটটা থেকে একদম ঠান্ডা স্রোত বয়ে গেল, হাত পাত পুরো একদম ঠান্ডা হয়ে গেছে, মানে ওর নড়াচড়ার ক্ষমতা পুরো শেষ। ও চুপ করে শুয়ে আছে। ওই এন্টিটিটা মানে উইদিন সেকেন্ডের মধ্যে ওর সামনে এসে ওর গলাটা টিপে ধরে। গলাটা এত চেপে টিপে ধরেছে, মানে ও বাঁচার জন্য ছটপট 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 করছে, করতে করতে মানে ও মানে আর কি চেষ্টা করছে ওর হাতটা সরানোর, কিন্তু ও তত চেপে ওর গলাটা ধরছে। আর এই ধস্তাধস্তিতে ওর মুখ থেকে একটা অদ্ভুত রকমের সাউন্ড বেরোচ্ছিল, মানে ওই এন্টিটিটার মুখ থেকে একটা গোঙানির শব্দ। ওই যখন ওই গোঙানির শব্দটা বেরোচ্ছে, তখন মানে আমার বন্ধুটার মুখে টপ টপ করে রক্তের ফোঁটা পড়ছে। মানে কি সিচুয়েশন ভাবো। আমি ভেবে মানে আমি যখন শুনেছি এই জিনিসটা, আমি প্রথমে বিশ্বাস করিনি। তারপরে ও যখন আমাকে এত পরিষ্কার এই ঘটনাটা বলছে বারবার, তখন মানে আমি ভাবতে পারছি না কি ওই সিচুয়েশনটাতেও মানে ঘটেছে। তোমার কি মনে হয়? মানে আমি বুঝতে পারছি। দেখো, মানে এরকম টাইপের ঘটনা বেশ রেয়ার। এতটা প্রমিনেন্টলি বোঝা বা ফিল করাটা সত্যি বলছি রেয়ার। আর তুমি যা বললে, খুব মারাত্মক একটা অনুভূতি হচ্ছে আমার এটার একদম একদম ব্যাপারে। যে কি মানে ঘটেছিল একদম শুরু থেকে বলো তো আমাকে একটু, একদম বুঝতে একদম সুবিধা শুরু হবে। থেকে বলছি। একদম। একদম শুরু থেকে আমি শুরু করছি। ওর মানে জীবনে হয়তো ফার্স্ট এনকাউন্টার এটা, ওর জীবনে এটাই ফার্স্ট এন্ড এটাই লাস্ট। তো এমন ঘটনা ঘটেছে ওর সাথে, সেটা আমি প্রথম থেকে শুরু করি আর কি, বুঝতে সুবিধা হবে সবার। ঘটনাটার সূত্রপাত হচ্ছে ও চাকরি থেকে।
ওর চাকরি মানে এটা 2016 সালের ঘটনা, ঠিক আছে? তো 2016 সালে আমি মোটামুটি চাকরি পেয়ে গেছি। আমি খুঁজছে খুঁজতে খুঁজতে অনেক কটা কোম্পানি তো ইন্টারভিউ দিয়েছে, হ্যাঁ, সিভি পাস অন করেছে, ইন্টারভিউ দিয়েছে। তারপরে আমিও দেখছিলাম অনেক কাজ। তো এরকম দেখতে দেখতে হঠাৎ করে একদিন ওর কাছে একটা কোম্পানি থেকে কল এসে আচ্ছা। মানে বেগমপুরের একটা কোম্পানি থেকে কল আসে। আমি কোম্পানিটার ব্যাপারে অতটা বেশি ডিটেলস বলছি না। আহ, তো ও কল এসে বলে, তো আপনি আসুন, এসে আপনাকে মোটামুটি আমাদের ভালো লেগেছে, তো আপনি এসে ফাইনাল ইন্টারভিউটা সেরে নিন। যদি হয়ে যায়, সিলেক্টেড হয়ে যান, তাহলে আপনি জয়েনিং করতে পারবেন। তো অ্যাজ ইট ইজ ও চলে গেছে। গিয়ে ও ফাইনাল ইন্টারভিউ ক্র্যাক করে নিয়েছে। করে নিয়ে এবারে ওর পে আউটের ব্যাপারে সবকিছু ডিসকাশন করে ওকে এখন জিজ্ঞাসা করেছে, তুমি তাহলে কবে থেকে জয়েন করতে পারবে? তো ও বলেছে, এখন তো আমি বাড়িতেই আছি, আপনারা যেদিন যত তাড়াতাড়ি সম্ভব বলবেন, আমি তখন থেকে জয়েন করে যাব। তো বলেছে, ঠিক আছে, তো তাহলে তুমি দুদিন পর থেকেই চলে আসো, আমরা ফর্মালিটি গুলো করে নিচ্ছি, তুমি দুদিন পর থেকে জয়েন করে যাও। আচ্ছা। বলেছে ঠিক আছে। তো দুদিন পর থেকেও জয়েন করে গেছে। তো এখানে আমি তোমাকে বলে রাখি, ওর কোম্পানির মানে ডিউটির কিছু টাইমিং ছিল, মানে তিনটে টাইমিং ছিল। একটা হচ্ছে মর্নিং শিফট, যেটা ওই ভোরবেলা 5টা থেকে দুপুরবেলা অবধি হতো, একটা ফেক্টা নাগাদ। একটা বি শিফট, যেটা হচ্ছে তোমার ওই বেলা 2টো থেকে রাত 10টা অবধি, এরকম কিছু একটা হতো। আর একটা হচ্ছে ওই 9টা থেকে, মানে রাত্রিবেলা 9টা থেকে ভোরবেলা অবধি, মানে 4:30 5টা এরকম অবধি, মানে তিনটে শিফটিং এ কাজ করা হতো। তো ওকে বলা হয়েছিল যে সপ্তাহে সপ্তাহে তোমার এই শিফটিংটা চেঞ্জ হবে, তো তোমাকে যখন যেই শিফটিং পড়বে তোমাকে এসে কাজগুলো করতে হবে। ও বলেছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো যেহেতু ওর খুব চাকরির দরকার ছিল, ও তখন নাও করতে পারেনি, কারণ নাইটটা নিয়ে একটু সবারই প্রবলেম থাকে। ওর বাড়ি থেকেও বারণ করেছিল, কিন্তু ওর চাকরির খুব দরকার ছিল বলে চলে গেছে। তো এবার ওখানে অনেকজনই মানে ছেলে মেয়ে সবাই কোয়েটি কাজ করতো ওখানে। খালি নাইটে ছেলেরা কাজ করতো, মানে মেয়েরা নাইটে করতো না আর কি, কোম্পানি করতে দিত না। তো এবারে ও যেতে শুরু করেছে, ভালোই কাজ চলছে, আমাদের সাথেও ভালো কথা হচ্ছে, সবকিছুই কথা হচ্ছে। তো হতে হতে এরকম মাসখানেক যাওয়ার পরে ওখানে যে পুরোনো কলিগ গুলো ছিল তাদের সাথে ওর বন্ধুত্ব হয়। বন্ধুত্ব হলে যেমন কি একটু কথাবার্তা আলোচনা, আগে কোন কোম্পানিতে ছিলি, অন্যান্য যত রকম কথা হয় বন্ধুদের মধ্যে, মানে কলিগদের মধ্যে, সেরকম কথা হচ্ছে। হতে হতে একটা ছেলে অনেক পুরনো, আর ও নোটিস করছে ও কোনোদিনও নাইটে আসে না, ওই ছেলেটা কোনোদিনও নাইটে আসে না। তো একদিন জিজ্ঞাসা করছে যে, ভাই তুই আসিস, কিন্তু তুই নাইট করিস না কেন, আমি তো বুঝতে পারছি না। তুই কি কোম্পানি নাইট ফাইট দেয় না নাকি, এরকম একটা মজা ছলে বলেছে। ও তখন বলেছে, দেখ আমার নাইটটা করতে অতটা বেশি ভালো লাগে না। তখন আমার যে বন্ধুটা আছে সে বলছে, নাইট করলে তো এক্সট্রা পয়সাও দেয়, মানে নাইট করলে ওদেরকে এক্সট্রা কিছু টাকা দিত, ওটার জন্য অনেকজন নাইট করতে চাইতো আর কি। তো ও হুম। নাইটে আসে না। বলছে, তোর কি টাকা পয়সার দরকার নেই নাকি, এখন পুজো আসছে সামনে, নাইট ফাইট কর, একটু ভালোভাবে ঘোরা পড়া যাবে, খরচাপাতি আছে, হেনা তেনা, এরকম বলছে। ও বলছে, না ভাই, আমি নাইট ফাইটটা না অতটা বেশি করতে চাই। তো কথাটা এমন করে মানে আমার বন্ধুটাকে বলেছিল যে ওর মনে হয়েছিল যে শুধুমাত্র ইচ্ছা অনিচ্ছার ব্যাপার এটা নয়, এটা অন্য কিছু হয়তো ব্যাপার আছে। ও তখন এটা স্ট্রাইক করেছিল ওর মাথায়, কিন্তু অতটা বেশি ঘাঁটায়নি। তো ঠিক আছে। তো তখন ও মনে মনে ডিসাইড করে যে এই ছেলেটার থেকে কিছু জানা যেতে পারে, মানে কিছু হয়তো এমন ব্যাপার যেটা জানলে মানে আমার কাছে অজানা, আমাকে জানতে হবে। আচ্ছা। তো বলে ওর সাথে আরো গভীর সম্পর্ক তৈরি করে, মানে বন্ধুত্ব, খাওয়া, ক্যান্টিন ফ্যান্টিন, হ্যানা ত্যানা করে করে তোকে একদিন বলে যে, ভাই বল না, কি কেন তুই আসিস না, কি কারণ আছে? বলছে, না রে, কোনো কারণ নেই। বলছে, আমি বুঝতে পারছি কিছু একটা ব্যাপার আছে, মানে মানুষকে বোঝা যায়, বুঝলে তো, কে কি টোনে বলতে চাইছে, সত্যি কথা বলছে কি মিথ্যে কথা বলছে, এগুলো বোঝা যায়। তো বুঝতে পেরেই বলছে। বলছে, বল। বলছে, ঠিক আছে, আমি তোকে বলছি, তুই কিন্তু কাউকে বলিস না, কারণ কোম্পানি থেকে এই জিনিসটা বলা বারণ আছে। বলছে, কোম্পানি থেকে বলা বারণ আছে, মানে বিশাল বড় ব্যাপার। ও এবারে গুটিসুটি মেরে বসেছে, বল কি হয়েছে। তো বলছে, কোম্পানিতে মানে একটা ছেলে ছিল, এই ছেলেটা আমাদের মতনই চাকরি করতো। তো সেই ছেলেটা এখানে চাকরি করতে এসে, মানে কাজের এইখানে এসে করে ওদের কোম্পানিতে, মানে কাজের ওখানে গিয়ে।
আচ্ছা তো সেই জিনিসটা হওয়ার কিছুদিন পর থেকে, ও তো অনেক পুরনো ছেলে, তো মানে ও দেখেছে জিনিসটা হয়েছে, এরকম সুইসাইড করেছে। তো ওখানে পুলিশ পুলিশ আছে, হ্যাঁ না তেনা অনেক কিছু হয়, হাঙ্গামা টাঙ্গামা হয়, তারপরে আবার ঠিকঠাক হয়। হয়ে এবারে ওটা কোম্পানির কোনো ফল্ট ছিল না, ওটা ওরই একটা পার্সোনাল কোনো ম্যাটার ছিল, তো সেটা বেরিয়ে তো আবার কাজ বাজ শুরু হয়। তো ও তখন নাইট করতো। এবার একদিন নাইট এসছে, এবারে ওরও যেহেতু এই ছেলেটা বন্ধুই ছিল, তো ওর মনটা খারাপ লাগছে, নাইটে একসাথে কাজ করতাম, এই করতাম ওই করতাম। তো ও একদিন হঠাৎ করে ও মানে বাথরুমের দিকে যাচ্ছে, মানে ও যেই ছেলেটা আর কি ঘটনাটা বলছে, তো বাথরুমের দিকে যাচ্ছে, তখন দেখতে পাচ্ছে যে ওর বাথরুমের সামনে একজন মানে ঢুকলো সবে বাথরুম করতে। ও ঢুকলো, মানে যেমন জেন্টসদের হয় তিন চারটে জায়গা হয় বাথরুম করার, তো ও ঢুকলো। তো বাথরুম করছে, করেও বেরিয়ে গেল। কিন্তু যেই ছেলেটা প্রথমে ঢুকেছিল ও বাথরুমেই রয়েছে, ও আর বেরোচ্ছে না। ও তখন ভাবলো নাকি যে কি ভেতরে ঢুকলো, বেরোচ্ছে না, একবার গিয়ে দেখে আসে বলে একবার উঁকি মারছে, দেখছে কেউ নেই, আবার ও বেরিয়ে চলে এসছে। তো ও যখন কাজ করছে, তখন ওর কাঁধে হঠাৎ করে একজনের হাত, মানে কেউ যেন ওর কাঁধে কেউ হাত দিল, মানে বন্ধুরা যেমন করে কাঁধে হাত দেয় সেরকম করে হাত দিল। ও যখন ঘুরে দেখে, তখন ওই ছেলেটা দাঁড়িয়ে আছে, যেই ছেলেটা মারা গেছে। কি বলছো, সিরিয়াসলি হ্যাঁ, দেখেছো এটা? হ্যাঁ, সিরিয়াসলি ওই জিনিসটা দেখেছে। দেখার পরে ওই ছেলেটা তখনই ওইখানেই সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পরে ও 1 মাস কাজে আসেনি। তো ও যেহেতু পুরনো এমপ্লয়, তার জন্য ওকে কোম্পানি থেকে ডাকা হয়েছে বারবার করে। আর ও বলেছে আমি যদি আমাকে নাইট না দেন তো তাহলেই আমি কাজে যাবো, নাহলে যাবো না। তো কোম্পানির সাথে এটা কথা বলে ও আবার রিজয়েনিং করেছে। এই জিনিসটা হয়েছিল। তো এই জিনিসটা আমার বন্ধুটা জানতে পেরেছে। তো এবার স্বাভাবিক ব্যাপার, ও এই জিনিসটা যেহেতু ওর মুখ থেকে জানতে পেরেছে, তো ও ভেবেছে নাকি যে টোটালি গুল মেরে দিয়েছে, ঢপ মারছে, এরকম কিছু হয় না। স্বাভাবিক ব্যাপার, ও অত বিশ্বাস করা যায় না, এমন করে বলছে সব কথা বিশ্বাস নেই। তো ও ওর মতো কাজ করছে, কাজ করতে করতে এবার দিন 2-3 হয়েছে। ওখানে মানে যেইখানে ও কাজ করতো সেইখানের মানে একটা জায়গা ছিল, যেই জায়গাটা কোল্ড রুম বলে জায়গা। তো কোল্ড রুমের মধ্যে অনেক রকম প্রিমিয়াম কোয়ালিটির জিনিসপত্র থাকতো, তো সেইগুলো নোট ডাউন করার কাজ ছিল। তো ওইখানে শুধুমাত্র ওই রুমটাতে যে কোনো একজন একজন করে ঢোকার নিয়ম ছিল। মানে ধরো তুমি আমি যা কাজ করছি, তো আমি যদি ওই জায়গাটাতে যাই তুমি যেতে পারবে না আমি যতক্ষণ না বেরোচ্ছি, এটা কোম্পানির নর্মস। তো ঠিক আছে, তো ওইখানে ওর অ্যালটমেন্ট ছিল, তো ওকে যেতে হবে সেইখানে। তো ওই ওই জায়গাটার বাইরে একটা গার্ডও বসে থাকে, যে এন্ট্রি করে ওর ভেতরে ঢোকায়, আর ও যখন বেরোয় তখন আবার রি এন্ট্রি করে মানে ছেড়ে দেয়। তো এবার আমার বন্ধুটার ওখানে পড়েছে কাজ। তো আস্তে আস্তে যাচ্ছে, গিয়ে গার্ডটার কাছে গিয়ে ওর নামটা এন্ট্রি করিয়ে ও ভেতরে ঢুকেছে। ভেতরে ঢুকে ওর যে মার্কিং গুলো করা সেইগুলো করছে। করতে করতে দেখছে একটা ছেলে ওখানে চেয়ারের মধ্যে বসে আছে। ওর মাথায় না তখন নক করেনি যেখানে একজনই থাকতে পারে, দুজন থাকতে পারে না। তো ছেলেটাকে দেখছে ও চুপ করে বসে বসে ফোন ঘাঁটছে। তারপরে যখন ফোনটা ঘাঁটছে, যখন আমরা ফোন ঘাঁটি সামনে, যখন ধরো তুমি চেয়ারে বসে বসে ফোন ঘাঁটছো, ঠিক আছে, দুটো হাঁটুর মধ্যে কুনুইটা রেখে দুটো হাত দিয়ে ফোনটাকে ধরে ফোনটা ঘাঁটছো, ঠিক আছে। এবার ফোনের যে স্ক্রিনের আলোটা জ্বলছে, সেই স্ক্রিনের আলোটা তুমি মানে ও দেখতে পাচ্ছে, কিন্তু স্ক্রিনের আলোটা যখন রিফ্লেক্ট করে মুখে পড়ে, ধরো তুমি দেখছো, তো আমি সামনে থেকে তোমাকে দেখছি, রিফ্লেক্ট করে আলোটা যখন তোমার মুখে পড়লো, তখন আমি বুঝতে পারবো যে একজনের মুখ, মানে তোমাকে আমি দেখতে পাবো। তো ওই জিনিসটা ও দেখছে যে ওই ছেলেটা ফোনটা ঘাঁটছে, কিন্তু আলোটা রিফ্লেক্ট করে ওর মুখে পড়ছে না, মানে ওর মুখটা কালোই হয়ে আছে, মুখে কোনো আলো পড়ছে না। তো এই জিনিসটা দেখে না, মানে কেমন একটা মনে হলো, কি রে এটা আবার কেমন ব্যাপার। তো বলে অতটা ওর মাথায় কিছু হয়নি। ও তখন বলছে নাকি যে কিরে ভাই, ওকে ডাকছে, মানে আমার বন্ধুটা ওকে ডাকছে, কিরে কিরে। ও তখন না কোনো সাড়া ফাড়া দিচ্ছে না, নিজের মতো ফোনই ঘেঁটে যাচ্ছে। তখন বলছে নাকি যে বেকার বসে আছিস, অনেক কাজ আছে, কাজগুলো করে নে না, কেন বেকার বসে আছিস। তো বলে ও কোনো উত্তর দেয়নি বলে আমার বন্ধুটা নিজের কাজটা করতে আরম্ভ করে দিয়েছে, বলছে যা পারে করুক, আমি আমার কাজটা করি। করে ও নিজের কাজ ফাজ করে আছে, করছে। যখন বেরোচ্ছে তখনও দেখছে ছেলেটা বসে আছে ওই রকম করে। বাইরে বেরিয়ে গার্ডটাকে বলছে যে তুমি কাকে তুমি ভেতরে ঢুকিয়েছো। বলছে কেন, তুমি তো গেছো শুধু।
বলছে না, ভেতরে একটা ছেলে বসে আছে, বসে বসে ফোন ঘাঁটছে, কোনো রকম কোনো কাজ বাজ করছে না। বলছে তোমার মাথা খারাপ আছে নাকি, এখানে একজনেই ঢোকার নিয়ম, তুমি চলো আমার সাথে। বলে ভেতরে ঢুকে দেখে কোনো ছেলে নেই, কেউ এদিক নেই ওদিক, ওখানে? না কেউ নেই, কেউ নেই। ভেতরে ঢুকে এদিক ওদিক খুঁজছে, মানে ও আর গার্ড মিলে, দুজন মিলে এদিক ওদিক খুঁজছে, কারণ ওখানে অনেক প্রিমিয়াম প্রোডাক্ট, কেউ হুট করে ঢুকে কিছু একটা হয়ে গেলে চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। তো তার জন্য এদিক ওদিক খুঁজছে, খুঁজে কাউকে দেখতে পাইনি। আচ্ছা, তারপর? তো ওর মাথায় তখন স্ট্রাইক করেছে ওই ছেলেটা যেই কথাটা বলেছিল, তখন ওর মনে পড়ে গেছে যে আচ্ছা এই ব্যাপার। তো তখন ওর একটু বেশি ভয় লেগে গেছে, মানে মানে আগে তো মৃত ভয় পাচ্ছে। ছেলেটার ব্যাপারটা, তাই তো? হ্যাঁ, মৃত ছেলেটার ব্যাপার, যে সুইসাইড করেছিল। তো ও আগে তো এই জিনিসটা বিশ্বাস করছিল না, যখন নিজের চোখে দেখেছে তখন ওর একটু বেশি মাথায় মানে টনক টান হয়ে গেছে। তারপরে ও নাইটটা করে আস্তে আস্তে মোটামুটি বাড়ির দিকে ফিরছে। ফিরতে ফিরতে ওই একই চিন্তা ওর মাথায়, একই চিন্তা যে আমি কি দেখলাম, আমি কি দেখলাম, আমি কি দেখলাম। বলতে বলতে এবারে ও বেগমপুর থেকে এইদিকে উত্তরপাড়ার দিকে আসতে গেলে প্রথমে বেগমপুর থেকে ট্রেন ধরে তোমার ডানকুনি স্টেশনে নামতে হয়, তারপরে রোডে উঠে তোমাকে টোটো বা অটো ধরে তুমি চলে আসতে পারো। তো ও ট্রেনে উঠেছে, বেগমপুর থেকে ট্রেনে উঠে ও ডানকুনিতে নেমেছে। নেবে এবারে যখন ও ওভারব্রিজটা ইউজ করেনি, ও ট্রেন লাইন দিয়ে পারাপার হওয়ার চেষ্টা করেছে। তো ট্রেন লাইনের যখন গেছে তখন মাঝখানে, মানে প্রথম লাইনটা পার হয়েছে, পরের লাইনটা 3 নম্বর লাইন, 4 নম্বর লাইন, তারপরে রাস্তা। তো যখন প্রথম লাইনটা পার করেছে, তারপরে দ্বিতীয় লাইনটায় যখন পার করতে যাচ্ছে, তখন মানে হঠাৎ করে ধরো কানে তালা লেগে গেলে যেমন একটা চিং করে শব্দ হয় না, ওই রকম একটা শব্দ, দুটো কান পুরো একদম বন্ধ করে দিল। তো চোখ ফুক বন্ধ করে না, কান দুটোকে চেপে ওইখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। মানে হঠাৎ করে এই জিনিসটা হলো ওর সাথে। তো তখন আশেপাশের লোকরা দেখছে যে ওই ছেলেটা ওইরকম করে দাঁড়িয়ে আছে কেন। এবারে সবাই চিৎকার করছে যে ভাই, এ ভাই সরে যাও, ট্রেন আসবে, সরে যাও, ট্রেন আসবে। তো সামনে ওই লাইনে একটা ট্রেনও ছিল, যেটা অ্যানাউন্স করে দিয়েছিল, আসছিল ট্রেনটা। তো একজন ছেলে গিয়ে ওকে ধরে, কলার ফলার ধরে ওকে ওই লাইন থেকে সরায়। সরানোর পর ও না নিচে পড়ে যায়, মানে মানে ওই যে খোয়া ফোয়া স্টোন চিপের মতো থাকে, ওর মধ্যে পড়ে যায়। তখন ও মানে পড়ে যেতে ওর তখন সম্বিতটা ফিরে পায়। ও তখন আবার কানে আস্তে আস্তে মানে ওই ওই জিনিসটা কাটতে 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 থাকে। তারপরে ও মানে এদিক ওদিক দেখে যে আমি তো স্টেশনে আছি, মানে হঠাৎ করে কি এমন একটা হয়েছিল। তারপরে ওখান থেকে ও আস্তে আস্তে রাস্তা ফাস্তা টপকে অটো অটো ফটো ধরে ও বাড়ির দিকে আসে। বাড়িতে এসে ও কাউকে কিচ্ছু বলেনি যে কি হয়েছে কি না হয়েছে। এমনকি আমিও ওর সাথে দেখা করেছি, ও আমাকে কিছু বলেনি। তো তারপরে ও আস্তে আস্তে সেই দিনটা কেটেছে মোটামুটি। তো নাইটেও কাজে যাবে, তো তো সেই দিনকে ও বললো নাকি যে না আমি আজকে কাজে যাব না, আমার শরীরটা খারাপ লাগছে। তো বলে আমি লিভ নিচ্ছি। তো বলে ঠিক আছে, তার পরের দিনকে লিভ নিচ্ছে। লিভ নেওয়ার কারণও কিছু বলেনি, বলেছে শরীর খারাপ, মানে আমরা কিছু জানি না কি, আমাকে বা বন্ধু বান্ধবদেরকে বা বাড়িতে কাউকে কিচ্ছু জানায়নি। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছে, করে শুয়েছে। শোয়ার পর পরের দিন সকাল হয়ে গেছে। পরের দিন সকালটা হওয়ার পরে সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে ও যখন বাথরুমে যাচ্ছে, মানে ফ্রেশ হতে, এটা কিন্তু সকালবেলার কেস বলছি, হ্যাঁ আমি রাত্রিবেলার কেস না, সকালবেলার কেস বলছি। সকালবেলা যখন ঘুম থেকে উঠে বাথরুমে গেছে ফ্রেশ হতে, ফ্রেশ হচ্ছে, ও ফ্রেশ হয়ে গেছে, ফ্রেশ হয়ে গিয়ে এবার স্নান করবে। স্নান করছে, স্নান করতে করতে মানে ওদের বাথরুমে না ওই শাওয়ার ফাওয়ার ওইসব কিছু নেই, একটা কল আছে, কলটা চালালে বালতিটা ভর্তি হয়, বালতি দিয়ে ও স্নানটা করে। তো বালতিটা ভর্তি হয়েছে, স্নান করছে। ও যখন মাথায় জল ঢেলেছে, মাথায় জল ঢেলে যখন দ্বিতীয় মগ যখন বালতিতে ঢোকাবে, ঢুকিয়ে যখন আর এক মগ জল তুলবে, তখন দেখছে ওর পায়ের পেছন দিক থেকে, মানে ধরো তোমার পেছন দিক থেকে রক্তের, মানে রক্ত কেউ আর কি মানে মগে করে ঢেলে দিয়েছে। মানে এইরকম রক্ত গড়িয়ে চলে যাচ্ছে নর্দমার দিকে। মানে ওর পা ফা পায়ের মানে পুরো ভেজাতে ভেজাতে রক্ত নিয়ে চলে যাচ্ছে। মানে তাই? হ্যাঁ, কেউ যদি মাথায় যদি মগে করে রক্ত ঢালে, রক্তটা যেরকম করে মানে বয়ে চলে যাবে, ওই রকম করে রক্ত বয়ে বয়ে যাচ্ছে। কিন্তু ওর হাতে জল, মানে জলে ও দেখতে পাচ্ছে যে মানে বালতির মধ্যে জল আছে, ঠিক আছে। ও ফট করে পেছন ফিরে তাকিয়েছে, মানে পেছনে কি, পেছনে কেউ দাঁড়িয়ে আছে নাকি, দেখছে পেছনে কেউ নেই। রক্ত কিন্তু অ্যাডিসেই মানে ওর ওর পায়ের তলা দিয়ে রক্ত যেমন বয়ে যাচ্ছে সেরকম বয়েই যাচ্ছে, মানে রক্ত যেন বন্ধ হচ্ছে না, মানে পুরো মেঝেটা রক্তে রক্তাক্ত। ও
ও জল ঢালছে, জল ঢালতে ঢালতে ওখানে পরিষ্কার করার চেষ্টা করছে। যেই নিচু হয়ে জল ঢালছে তখন একটা অদ্ভুত রকমের গন্ধ নাকে পাচ্ছে ও, মানে ওই মাংস পচা, মানে পোড়া নয় ঠিক, পচা, মানে ইঁদুর পচে গেলে বা কুকুর কোথাও মরে পচে থাকলে যেমন একটা গন্ধ ছাড়ে, সেরকম একটা বাথরুমের ভেতর দিয়ে গন্ধ ছাড়ছে। গন্ধ ছাড়তে ছাড়তে এবারে ওদের মেঝেতে না টাইলস করা আছে, ঠিক আছে? তো ওই টাইলস এর মধ্যে জল পড়লে দেখবে নাকি যে, মানে বোঝা যায় যে আমি ধরো মুখ, মানে জল পড়ে আছে তো, ধরো নিচু হলো তো দেখতে পাবে যে হ্যাঁ আমি একটা মানে দেখতে পাচ্ছি। তো ও ওইটার মধ্যে দেখতে পাচ্ছে ওকে, প্লাস ওর পিঠের ওইখানে একজনকে উঁকি মারছে। ও এইরকম কিছু একটা জিনিস দেখতে পাচ্ছে। ও ওই জিনিসটা দেখার পরে ও যখন পিছন ঘুরেছে তখন দেখছে একটা, মানে কালো একটা বডি, যার কোনো মাথা নেই। তার গলার গলার যে জায়গাটা, সেই গলার জায়গা থেকে গদ 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 করে রক্ত বেরোচ্ছে। এই জিনিসটা বলছো দেখ, সিরিয়াসলি? হ্যাঁ, হ্যাঁ, যার মাথা নেই, গলাটা কাটা, গলার যে জায়গাটা সেইখান থেকে গদ গদ করে করে রক্ত বেরোচ্ছে। ও দেখেই ওখানে সেন্সলেস হয়ে গেছে, মানে ওই জিনিসটা দেখেও আর নিতে পারেনি, মানে সেন্সলেস হয়ে গেছে। তারপরে মানে ওর, মানে অনেকক্ষণ ধরে ও বাথরুম থেকে বেরোচ্ছে না। এটা দেখার পরে ওর বাবা যায়, গিয়ে দেখছে ছেলে এরকম সেন্সলেস হয়ে পড়ে আছে। তো ওকে তুলে নিয়ে আসে ঘরে। ও তখনও কাউকে কিছু বলেনি যে কি হয়েছে কি না হয়েছে, মানে ও বলেনি না ওকে বলতে দিচ্ছে না, সেটা আমি বুঝতে পারিনি। ও, মানে ও তখন আমাকে আমাকে যখন এখন ঘটনাটা বলছে, ও তখন বলছে নাকি যে আমার তখন মানে চেষ্টাটাকুও হয়নি যে আমি কাউকে বলি যে আমার সাথে কি হচ্ছে। ও বলেনি কাউকে। তো বলেও হয়েছে, বাড়িতে এসছে, এসে এবারে ও বলছে চ ডাক্তারখানায় যা, বলছে না 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 আমি ঠিক আছে, আমার কোনো অসুবিধা হয়নি, আমার মাথাটা ঘুরে গিয়েছিল, আমি পড়ে গেছি তার জন্য। তো বলে ওর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, ঘুমিয়ে একদম সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠেছে। উঠে বলছে আমি কাজে ফাজে যাবো না, আমি এমনিতেই আজ ছুটি নিচ্ছি, আমি 2-1 দিন কাজে যাবো না, আমি বাড়িতেই থাকবো, আমার ভালো লাগছে না শরীরটা। তোর বাবা বলেছে আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নতুন নতুন কাজের জায়গায় গেছিস, কোনো অসুবিধা নেই, ওখানে কোনো চাকরিতে কোনো প্রবলেম হবে না তো? ও বলছে না কোনো প্রবলেম হবে না, আমি কথা বলে নিচ্ছি ম্যানেজারের সাথে। বলে কথা বলে নিয়েছে যে আমার শরীরটা খারাপ, আমি যেতে পারবো না কিছুদিন। বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো বলে হয়েছে। এবারে প্রথম যেই তোমাকে যেই আমি কথাটা বললাম, ওই সিচুয়েশনটা তখন আসে ওর সাথে, মানে সেই দিনকে রাত্রিবেলা ওর সাথে যেই সিচুয়েশনটা আমি আবার বলছি, যে ও রাত্রিবেলা ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে ওর মাঝরাত্রিবেলা ওর ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে গিয়ে ওই একটা রক্তের আঁচটানি একটা গন্ধ, আর একটা মরা পচা একটা, মানে পচা একটা দেহ বা কোনো জন্তু জানোয়ার পচে গেলে যেমন একটা গন্ধ হয়, সেই রকম একটা গন্ধ, ওই দুটো মিক্স করা গন্ধ ওর ঘরটার মধ্যে পুরো একদম ভরে যায়। তো তার জন্য ওর হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। ভেঙে গিয়ে ও আশেপাশে দেখতে থাকে যে কোথায় কি হয়েছে, এরকম মানে গন্ধটা কোথা থেকে আসছে। তো সেরকম কিছু খুঁজে না পেয়ে ও নিজের পায়ের দিকে তাকায়, পায়ের দিকে বিছানার দিকে একজন একটা, মানে একটা কালো কুচকুচে কালো একটা অবয়ব দাঁড়িয়ে থাকে ওখানে। যখন ওই অবয়বটাকে দেখেছে না, ওর মানে হয়ে গেছে, ও বুঝতে পেরে গেছে যে আমি যেই জিনিসটা বাথরুমে দেখেছি সেটাই ওটা। তো ও পুরো একদম, মানে ওর বডি পুরো ছেড়ে দিয়েছে। তো অবয়বটা মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডসে ওর কাছে চলে আসে, এসেই ওর গলাটা চেপে ধরে, চেপে ধরে মানে ওকে পুরো তখনই মেরে দেবে, এত চেপে ধরে। আর কেউ বাঁচার জন্য যেমন ছটপট করে, তো ও তখন ওরকম ছটপট ছটপট করছিল। যত ছটপট করছে ও যেন তত এন্টিটিটা তত ওর গলাটা চেপে ধরছে। ও ধরতে মানে ওই এন্টিটিটার মুখ থেকে আবার এমন একটা সাউন্ড বেরোচ্ছে, যেই সাউন্ডটা মানে উম, মানে কোনো মানুষের মুখ থেকে বার করানো সম্ভব নয়। তো ওই যখন সাউন্ডটা হচ্ছে তখন ওই এন্টিটিটার মানে মুখ থেকে টোপে টোপে রক্ত পড়ছে। আমার বন্ধুর মুখে রক্ত পড়েছে, 4-5 ফোঁটা রক্ত টপ 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 করে পড়ছে। তো এইরকম হতে ধস্তাধস্তি ধস্তাধস্তি যখন হচ্ছে, তখন ওর বাবা বা মা পাশ থেকে আওয়াজ পায় যে ওর রুমে কি সমস্ত সাউন্ড হচ্ছে। তখন ওরা ধরাম করে দরজা ফরজা খুলে ঢোকে। তখন দেখছে নাকি যে ঘরের মধ্যে মানে বিচ্ছিরি ওই রকম গন্ধ, আর ছেলে এরকম মানে বিছানায় ছটপট ছটপট করছে। মানে ওরা কিছু দেখতে পায়নি, কিন্তু ছেলে ছটপট ছটপট করছে। তখন যখন লাইট ফাইট জ্বালিয়েছে তখন ও মানে চোখ ফোক খুলে দেখছে, মানে ওর গলা থেকে তখন যেন কেউ হাত থেকে ছেড়ে দিল, মানে ও তখন নিঃশ্বাসটা নিতে পারছে আর কি। তারপরে আস্তে আস্তে গন্ধটা কাটলো ঘর থেকে,
মানে ওই জিনিসগুলো দেখার পরে তখন উঠে বসে ওর বাবা আর মাকে পরিষ্কার করে খুলে কথাগুলো বলে যে বাবা এই এই ব্যাপার, আমি এই এই জিনিসগুলো দেখেছি। তো ওর বাবা তখন অতটা বেশি করেনি। ওর বাবা মানে ওরও ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি একটু বলে দিই। ওর ফ্যামিলিতে না ওর যে দাদু ছিল, তো ওর দাদুর একটুখানি তোমার স্পিরিচুয়াল বলতে পারো, বা অন্যান্য অনেক পুরোনো দিনের মানুষরা না একটু ঝাড়াতে ফাড়াতে পারতো, বা তাবিজ ফাবিজ এগুলো বানিয়ে দিতে পারতো। তো ওর দাদু একদম। ছিল ওইরকম। ওর দাদু ছিল ওইরকম। তো ওর দাদু যেহেতু ওর দাদু ওরকম ছিল, তো ওর দাদুর জিনগত দিক থেকে মানে আমার যে বন্ধুটা আছে তার বাবা কিছু পেয়েছিল। তার বাবা ঝাড়াতে ফাড়াতে পারতো না, কিন্তু এই সমস্ত জিনিসের প্রতি তার ভয় ডর কিছু ছিল না, যেটুকু আমি জানতে পেরেছি। মানে আহ কাকুকে আমি সামনে থেকেই দেখি, ওর বাবার মধ্যে কোনো ভয় ডর জিনিস বলে কিছু নেই এই সব জিনিসের প্রতি। তোর বাবা বলেছে না এইসব কিচ্ছু না, তুই চুপ কর, তুই আমার সাথে শুবি, কোনো অসুবিধা নেই বলে তারপরে ওর বাবা ওর সাথে শোয়। তোর মা অন্য ঘরে শুচ্ছে, ওর বাবা ওর সাথে শুয়ে পড়লো, সেই দিনকার রাতটা কেটে গেল। পরদিন থেকে ওর সাথে ওর বাবা শোয়। এইরকম জিনিসপত্র আর কিচ্ছু হয়নি কৌস্তব। মানে ওর সাথে যেই জিনিসটা হয়েছিল সেই জিনিসটা আর ওর সাথে কিচ্ছু হয়নি, বা ও কিছু দেখতে পায়নি তারপরের দিন থেকে। কিন্তু ও মাঝের মধ্যে এই জিনিসটা দেখতো যে ধরো রাত্রিবেলা 1টা 1:30 বাজে, দেখছে পাশে বাবা নেই। মানে ওর বাবাকে ও দেখতে পেত না, ওর বাবা হয়তো উঠে গেছে, ও ভাবতে হয়তো বাথরুমে গেছে। প্রথম দিন ভাবলো হয়তো বাথরুমে গেছে। 1:30টার সময় গেছে, 2টো বেজে গেল, ওর বাবা আসেনি। ওর বাবা আসছে 2:20, 2:30 নাগাদ ওর বাবা আবার রুমে ঢুকছে নর্মাল। ও চোখ বন্ধ করে রয়েছে। ও এসে ওর বাবা এসে শুয়ে পড়লো। পরের দিনেও ঠিক এই জিনিসটাই। মানে ওর বাবা ঠিক 1:30টার সময় ওঠে, উঠে বাইরে চলে যায়, আবার ওই 2টো কি 2:15 কি 2:30 নাগাদ আবার রুমে এসে শুয়ে পড়ে। ঠিক আছে, এরকম প্রায় 5 থেকে 6 দিন চলেছে এই জিনিসগুলো। তো ও একদিন কি করেছে, 7 দিনের মাথায় ওর বাবা যখন উঠে যায়, তখন ও টাইমটা নোট করে নিয়েছে যে 1:30টার সময় বাবা যায়। তো ও তখন ওর বাবার পেছন পেছন গেছে, গিয়ে দেখছে বাবা কোথায় দাঁড়িয়ে আছে, বাবা কোথায় গেল। তো ওদের বাথরুমটা বলে রাখি, ওদের যে ঘরটা আছে মানে পুরোনো দিনের বাড়ি, পুরোনো দিনের বাড়িতে না অ্যাটাচ বাথরুম মানে থাকতো না। তো ওদের বাড়িটাও পুরোনো দিনের। তো বাড়ির থেকে একটুখানি দূরে, মানে হচ্ছে কতটা বলবো, ধরো 20 ফুট, 20 ফুট দূরে ওদের বাথরুম ছিল। মানে সামনে ওই 20 ফুট যে এরিয়াটা আছে ওটার মধ্যে মাঠ ফাট, ওটা গার্ডেন ফার্ডেন মতো করা আছে। তো ওটার উপর দিয়ে যেতে হয়, মানে মাটি ফাটি ঘাস ফাঁস হয়ে আছে এরকম। তো ওর বাবা দেখছে যে ওই বাথরুম যাওয়ার যে ওদের ঘর থেকে যে দরজাটা আছে সেটা খুলে চুপ করে দাঁড়িয়ে আছে, মানে চুপচাপ দাঁড়িয়ে আছে। তো ও না ভয় পাচ্ছে ওর বাবার কাছে যেতে, রীতিমতো ভয় পাচ্ছে। ওর বাবা ওইখানে অন্ধকারের মধ্যে চুপ করে দাঁড়িয়ে আছে, ও বুঝতে পারছে ওটা ওর বাবা। তো আস্তে আস্তে তাও মনে একটু সাহস নিয়ে যায়, গিয়ে ওর বাবাকে আস্তে করে পেছন থেকে ডাকে, বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো। ওর বাবা তখন স্যাট করে ওর দিকে ঘুরে বলছে চুপ, একদম চুপ, ওইদিকে তাকা। যখন বলেছে না ওইদিকে তাকা, তখন ওই যে এন্টিটিটা যার মাথাটা নেই, সেই এন্টিটিটা ওদের ওদের বাথরুমের চারপাশে মানে ঘুরছে, মানে হেঁটে চলে বেড়াচ্ছে। মানে দেখতে পাচ্ছে, ও নিজের চোখেও দেখেছে ওই জিনিসটা। মানে ওর বাবা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এন্টিটিটা ঘুরছে, মানে বাথরুমের এইদিকে একবার যাচ্ছে, আবার ওই দিক থেকে এইদিকে একবার আসছে, একবার এইদিকে যাচ্ছে, একবার এইদিকে আসছে। বললো এবারে চুপচাপ চ, ঘরে চ। বলে এবারে ঘরে ওকে নিয়ে আস্তে আস্তে এসে শোয়ালো। তুই বলছে বাবা এটা কি দেখলাম। বলছে তুই এখন ঘুমা, আমি তোকে সকালবেলা বলবো। বলছে না আমাকে তুমি এখনই বলো এটা কি দেখলাম আমি। বলছে তুই এখন শুনলে তুই ঘুমাতে পারবি না, তুই শো, আমি তোকে সকালবেলা বলবো। বলে রীতিমতো ওরা রাত্রিবেলা তো ঘুম তো আর আসেনি ওর, ও যা হোক করে রাতটা কাটালো। কাটিয়ে সকালবেলায় ওর বাবাকে ধরেছে, বাবা ওই জিনিসটা কি। বলছে দেখ আমি ওই জিনিসটা জানি না কি, ঠিক আছে, কিন্তু আমি গত 1 সপ্তাহ ধরে ওই জিনিসটার পেছনেই ঘুরছি। মানে ভাবো কৌস্তব, ওর বাবা কেমন প্রকৃতির মানুষ। মানে প্রত্যেকদিন 1:30টার সময় ওই মানে কোনো রকম কোনো খুটখাট শব্দ পেলে না ওর বাবা উঠে পড়তো, যে কোথা থেকে শব্দটা আসছে সেটা দেখতে যাবে বলে।
তো একদিন প্রথম দিন যেদিনকে হয়েছে শব্দটা, সেই দিনকে ওর বাবা বেরিয়েছে ঘর থেকে, বেরিয়ে দেখছে ছাদের উপর থেকে সাউন্ড হচ্ছে। তোর বাবা ছাদে উঠেছে, ছাদে উঠে ছাদের যে সিঁড়িটা আছে সেই সিঁড়ির ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে একটা এন্টিটি ওদের ছাদে ঘুরছে। ঠিক আছে, ওর বাবা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সেই এন্টিটিটা না ওর বাবাকে কিছু করছে, না ওর বাবা ওই এন্টিটিটাকে মানে কিছু করতে যাচ্ছে বা ভয় পাচ্ছে বা কিছু, কিন্তু ওর বাবা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মানে একটা সাংঘাতিক মানুষ, তো। একটা মানুষের মানে মানুষ একটা, মানে আমি যদি ওই জিনিসটা দেখি তো আমি ওখানেই অজ্ঞান হয়ে যাব। ওর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওর বাবা এরকম রীতিমতো একদিন বলছে তুই ঘুমাচ্ছিলি, তোর পাশে পাশে ঘুরছিল, বারান্দায় ঘুরছিল, এরকম দেখছে। তো বলা বলিতে ওর মাও এই জিনিসটা জানতে পারে। জানার পরে ওর মানে মানে আমার যে বন্ধুটা আছে ওর একটা দিদি আছে যার বিয়ে হয়ে গেছে, তো দিদিটাকে বলে আর কি এরম এরম জিনিস হয়েছে। তো বলতে বলতে তখন ওর দিদি বলে নাকি যে দেখো আমি বুঝতে পারছি না কি হয়েছে, কিন্তু তারাপীঠে আমি একবার গিয়েছিলাম, ওখানে আমার একটা মানে বাবার সাথে পরিচয় হয়েছে, আমি তাকে একবার এই জিনিসটা একটু জানাতে চাই। বলছে দেখ না মা, তুই যা ইচ্ছা তুই কর, কিন্তু এরকম একটু বাড়াবাড়ি হচ্ছে, তো তুই একটু ব্যবস্থা কর কিছু একটা। তো বলে তারাপীঠের ওই যে বাবা আছে ওনার সাথে কথা বলে। কথা বলে তারপরে বলে যে তোরা যখন আসবি আমার কাছে, মানে আসতে বলেছিল, তো তোরা যখন আসবি তো তখন ওদের ভিটের থেকে একটুখানি মাটি তুলে নিয়ে আসবি। তো বলে ওই মাটিটা নিয়ে গেছে রীতিমতো ওর কাছে, মানে বাবার কাছে গেছে। গিয়ে ওর বাবা গিয়েছিল, মা গিয়েছিল, আমার বন্ধুটা গিয়েছিল আর ওর দিদি গিয়েছিল, মানে চারজন মিলেই গিয়েছিল। গিয়ে এবারে বাবার কাছে গিয়ে বসেছে, বসে এবারে তারপরে কথাবার্তা হয়েছে। বাবা তারপরে সবকিছু গণনা করে বলল যে তোদের তোদের বাড়িতে তো এখন মানে ভূতের তো বসবাস হয়ে গেছে রে। এখন তো ভূত মানে ভূত প্রেত তো ঘোরাঘুরি করছে, মানে ওরা তো নিজের বাসস্থান তৈরি করে নিয়েছে ওই জিনিসটাকে। বলছে কি কি জিনিসটা কি, মানে আমি এরম এরম জিনিস দেখেছি। বলছে ওটা একটা, মানে তোদের ভাষায় বলতে গিয়ে ওটা একটা স্কন্দ কাটা, মানে এন্টিটিটার নাম হচ্ছে স্কন্দ কাটা, যাদের মানে যারা ট্রেনে কাটা যায়, ঠিক আছে, গলা কেটে মৃত্যু হয়, অ্যাক্সিডেন্টে গলা কেটে যায়, ঠিক আছে, ওদেরকে স্কন্দ কাটা বলে। ঠিক আছে, ওই রকম একটা এন্টিটি ওদের ঘরে ঘুরছে, যেই মানে আর কি এন্টিটিটাকে দেখতে পেয়েছে। তো তখন বলছে নাকি যে বাবা তাহলে এটা মানে নির্মূল করার কি উপায় একটুখানি আমাদেরকে বলুন। তখন বলছে নাকি যে ঠিক আছে, সামনে এক সপ্তাহ পর পূর্ণিমা আছে, তো আমি তোদের বাড়িতে গিয়ে একটা হোমযজ্ঞ করব, তো সেটাতে চেষ্টা করব যে আমি সবকিছু ঠিক করে দেওয়ার। তো এইরকম কথা হয়। হওয়ার পরে তারপরে ওরা মানে বাবার থেকে কথা শুনে চলে আসে, বাড়ি রিটার্ন চলে আসে। তো বলে এবারে ওরা তখনও মানে ওই যেরকম জিনিসপত্র ওদের সাথে হতেই থাকতো, মানে ওই এন্ট্রিটা আসতো কিন্তু কিছু করতো না, খালি ঘুরে বেড়াতো। তো তারপরে এক সপ্তাহ হয়। এক সপ্তাহ পরে মানে বাবা আর কি আসার কথা বলে যে এই দিনকে আমি হোমযজ্ঞ করব। ঠিক আছে, তো বাবার থেকে ওই সমস্ত মানে কথাগুলো শুনে ওরা তারপরে আসে, ব্যাক করে গেল বাড়িতে। ব্যাক করে গিয়ে তারপরে যখন এক সপ্তাহ সময় দিয়েছিল, বাবা বলেছিল এক সপ্তাহ পরে আসবে, তো ওদের মোটামুটি এক সপ্তাহ ধরে ওই জিনিসগুলো চলে, কিন্তু কাউকে হার্ম করেনি। তারপর থেকে কাউকে হার্ম করেনি, মানে ওকেও মারার চেষ্টা করেনি বা ওকে মানে সামনে এসে দাঁড়িয়ে পড়া এই জিনিসগুলো হয়নি। কিন্তু ওই ঘোরাঘুরি বা পাইচারি এই জিনিসটা বন্ধ হয়নি। তো এক সপ্তাহ পরে যেমন কথা ছিল যে বাবা আসবেন, তো বাবা আসেন। বাবা আসার পরে তারপরে বলে নাকি যে কিছু কিছু জিনিস ওদেরকে এনে রাখতে বলেছিল, এখান থেকে দশকর্মা ফশকর্মা থেকে যেখান থেকে জোগাড় করার, ওদের একটা রসিদ দিয়েছিল, তো সেটা ওরা জোগাড় জাতি করেছে। আর কিছু কিছু জিনিস যেগুলো এখানে পাওয়া যাবে না, যেগুলো উনি ওনার সঙ্গে করে এনেছেন। আর ওনার সাথে তিনজন ওনার যারা মানে সাঙ্গ থাকে, এটি চারজন আরো লোক এসেছিল বাবার সাথে, ওনার সাথেই করেন আর কি হোমযজ্ঞ। তো ওর সাথে একটা জিনিস এসেছিল, যে জিনিসটা আমি কোনোদিনও দেখিনি। আমি ওই একটা হোমযজ্ঞ আমি ছিলাম না তখন, আমাকেও বলেছে, বলেছে একটাই খালি অন্যরকম জিনিস এসেছিল যেটা আমার বাড়িতে, সেটা হচ্ছে একটা দেশি মুরগি, মানে পোল্ট্রির মুরগি না, দেশি দেশি মুরগি, মানে 3.5 থেকে 4 কেজি ওজনের একটা দেশি মুরগি এনেছিল। ঠিক আছে, তো এবারে হোমযজ্ঞ শুরু হয়। হোমযজ্ঞ শুরু হয়েছিল মোটামুটি 11:30 পৌনে 12টা নাগাদ হোমযজ্ঞ শুরু হয়েছিল সেইদিনকে। তো একটা গন্ডি কেটে দিয়েছিল বাবা, বলেছিল নাকি যে এই গন্ডির বাইরে কেউ বেরোবি না, মানে যতই যাই হয়ে যাক, মানে
কেউ যদি তোদেরকে ডাকে, কেউ যদি মরেও যায় তোদের চোখের সামনে, তাও তোরা এই গন্ডি থেকে বেরোবি না, পরিষ্কার বলে দিলাম। যদি গন্ডি থেকে বেরোস, যে বেরোবি তাকে আমি বাঁচাতে পারবো না, পরিষ্কার বলে দিল। এবার ওরা তো এই সমস্ত জিনিস ওদের কাছে প্রথমবার, মানে শুনেই ওরা কেমন হয়ে গেছে। তো বলে এবারে বাবা ওদের দেহ বন্ধন করে গন্ডির ভেতরে বসিয়ে হোমযজ্ঞ শুরু করেছে। হোমযজ্ঞ যখনই শুরু করেছে, তখনই ওর যে দিদা ছিল, মানে আমার বন্ধুটির যে দিদা ছিল, সেই দিদা যেন ওদের ঘরের মানে চারদিকে দৌড়াদৌড়ি করছে, আর ওর ছেলেকে ডাকছে, মানে ওর বাবাকে ডাকছে আর কি, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে মেরে ফেললো, আমাকে মেরে ফেললো, আমাকে মেরে ফেললো। এরকম করতে করতে পুরো একদম ঘরে একদম মানে মানে ওদের পুরো বাড়ি যেন তোলপাড় করে দিচ্ছে। মানে ওর দিদার গলার আওয়াজ পাচ্ছে, এমন করে দৌড়াচ্ছে। তো তখন মানে যে বাবা ছিল সেও শুনতে পাচ্ছে। সে শুনে তাদেরকে খালি শুধুমাত্র ইশারায়, চোখের ইশারায় বলল যে কিচ্ছু করিস না, চুপ করে বস, কিচ্ছু না এই সমস্ত জিনিস। তো বলে ওদের যত ফ্যামিলি মেম্বার ছিল, এমনকি ওর দাদুরও গলাও পেয়েছে, মানে যাতে ওরা উঠে যায়, ওইখান আচ্ছা। থেকে উঠে যায়, মানে ওই হোমযজ্ঞ যাতে না হয়। তো এইরকম জিনিসপত্র হচ্ছে। হতে হতে ঘন্টা খানেক পর, মানে 12টার সময় হয়েছে, 2টো নাগাদ ওদের যত জানালার কাঁচ ছিল, মানে ওদের ঘরে যত কাঁচ ছিল, মানে আয়না বলো, জানালার কাঁচ বলো, গ্লাস, কাপ, যত কাঁচের ছিল, একটা সেকেন্ডের মধ্যে যত কাঁচ ছিল সব কাঁচ ভেঙে গেল। মানে অদ্ভুত বিষয়, মানে সেকেন্ডের মধ্যে সব কাঁচ একসাথে ভেঙে গেল। মানে ওরা তখন তো মানে চমকে উঠেছে, মানে এত জোর আওয়াজ, মানে তুমি ভাবো এত কাঁচ যদি একসাথে ভেঙে যায় কত জোর আওয়াজ হবে। ওই রকম আওয়াজ। কিন্তু পাড়ার একটাও লোক যে পাশের বাড়ি, সেও কোনো সাউন্ড পায়নি। মানে পরের দিন কথা হয়েছে, সেও কোনো সাউন্ড পায়নি। সব কাঁচগুলো ভেঙে ওদের ঘরের ভেতরে পড়লো, এদিক ওদিক পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপরে এরকম করেই তারপরে ওরা হোমযজ্ঞ চালু রেখেছিল। মানে প্রসেস তো চলছিল, চলতে চলতে তারপরে লাস্টে যখন প্রায় মোটামুটি 3:30 পৌনে 4টে বাজে, তখন ওই মুরগিটার বলি দেওয়া হয়। বলি দিয়ে মুরগির যে রক্তটা ছিল, সেই রক্ত মানে উৎসর্গ করা হয়েছিল তাকে, হয়তো সেই জিনিসটা ও আর কি বলেছিল, একটা থালার মধ্যে রেখে উৎসর্গ করা হয়েছিল। করে রাখার পরে তারপরে মানে সেই বাবা যিনি ছিলেন, তিনি 4টে বড় বড় পেরেক নিয়ে তাদের মানে পুরো ঘরটাকে বন্ধন করে দিয়ে যান। করে দিয়ে বলেন নাকি যে আর এই সমস্ত জিনিস কেন, আর কোনো জিনিসই তোদের বাড়িতে ঢুকতে পারবে না, যেটা করে দিয়ে গেলাম আমি আজকে। এই জিনিসটা করে দিয়ে গেলাম, এই জিনিসটা আর তোদের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, ওই জিনিসটা ছিল, চলে গেছে। তখন এবারে যেহেতু সব কাজবাজ মিটে গেছে, তখন ওর বাবা মা জিজ্ঞাসা করছে যে বাবা, আমরা এত বছর ধরে এখানে রয়েছি, তো এই জিনিসটা তো কোনোদিনও আমাদের সাথে হয়নি বা আসেনি, এটা কোথা থেকে এলো বা কি করে এলো, এই জিনিসটা কি করে সম্ভব? তখন বাবা আর কি বলছেন যে তোর ছেলের সাথে তো এসছিল, তোর ছেলেকে জিজ্ঞাসা কর। বলছে, তখন বলছে ছেলের সাথে এসেছিল, তখন ওর দিকে তাকিয়েছে, বলছে তোর সাথে? বলছে আমি তো জানি না কিছু। বলছে কেন, তুই কিছু জানিস না? তুই তো পায়ে করে এনেছিস, তোর তো জুতোয় আছে রে। ও বলছে জুতোয় আছে মানে? মানে ও যখন যেই ট্রেন লাইনটা টপকাচ্ছিল, তখন হয়তো কেউ ওই রেলের ওই জায়গাটা থেকে না, কেউ হয়তো ওখানে মারা গিয়েছিল, কাটা পড়েছিল, ঠিক আছে? তো তার হয়তো কোনো রকম কোনো বডি পার্ট বা তার জামা কাপড়ের অংশ, বা বলছে যে জামার যদি একটা বোতামও যদি পড়ে থাকে ওইখানে, ওই জিনিসটাও মানে কিছু একটা সুতো টাইপের ওই জুতোর সাথে লেগেছিল তখন, ঠিক আছে? তো ওই জিনিসটার জন্য ওর উপরে অ্যাটাক করে নেয়, মানে ওর সাথে সাথে তখন চলে আসে ওর বাড়িতে। বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ, বুঝতে পারছি। তারপর? তো ওই জিনিসটা ওর সাথে সাথে চলে আসে। তো তখন ওই জিনিসটা হলো, ওইখান থেকে কেস পুরো একদম সলভ। মানে ওদের বাড়িতে এখন আর কোনো রকম কোনো জিনিসপত্র এখন আর নেই, এখন কিছু হয় না। আচ্ছা। এর কিছু বছর পর, ঠিক আছে, এর কিছু বছর পর ওর মানে ওরা খবর পায় যে ওর যে দিদিটা ছিল, যেই দিদিটা যে বাবাজিকে ডেকেছিল, যার কাছে নিয়ে গিয়েছিল, ওই দিদিটার বাড়িতে ওর একটা বাচ্চা ছিল।
ঠিক আছে, ওর দিদির একটা মানে ওর আর কি একটা এ ছিল, ভাগনা আর কি, ভাগনা ছিল ওর একটা, যার বয়স তোমার ওই 4.5 থেকে 5 বছর। ঠিক আছে, সেই বাচ্চাটাকে মানে আঁচড়ে পুরো একদম মুখ ফুক আঁচড়িয়ে একদম মানে গা হাত পা পুরো আঁচড়িয়ে মানে কি বাজে অবস্থা করে রেখেছে। ঠিক আছে, মানে ওই বাচ্চাটার ওপরে, মানে ওর মানে দিদিরও কিছু হয়নি, ওর জামাইবাবুরও কিছু হয়নি, ওই বাচ্চাটাকে সারা গায়ে আঁচড়ানোর দাগ। ওই বাচ্চাটা এরা কল পায়, মানে ওর দিদি কল করে আর কি বলে এই জিনিস হয়েছে আমাদের বাড়িতে। ঠিক আছে, তারপরে মানে প্রায় 1 বছর কেটে যাওয়ার পরে এই জিনিসটা হয়। তো তারপরে এরা আবার সেই জায়গায় কন্ট্যাক্ট করে তারপরে আবার সেইখানে, মানে ওর দিদির আর কি আমি পুরো ব্যাপারটা বলতে পারবো না, এটা আমার কাছে পারমিশন নেই, কিন্তু আমি ছোট্ট একটা টপিক বলে রাখলাম। এটা আমি পারমিশন পাইনি ওর দিদির আর কি ঘটনা পুরো বলার। তো বাবা আর কি ওনাদের বাড়িতে গিয়েছিলেন, গিয়ে আবার ওখান থেকে মানে এই এন্টিটিটা ওর দিদির সাথে আবার চলে গিয়েছিল ওইখানে, ওর দিদির বাড়িতে। মানে এখান থেকে তো বেরিয়ে গিয়েছিল, ওর দিদির সাথে ওর বাড়িতে চলে গিয়েছিল, মানে ওর দিদির বাড়িতে। তো ওইখানে এই জিনিসগুলো করে বাচ্চাটার মানে জীবন, মানে আমি বলতে পারবো না আর কি, ওই ব্যাপারটা আমার কাছে পারমিশন নেই, তাও আমি একটুখানি বলে রাখলাম এই জিনিসটাও হয়েছিল। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটা ছিল আজকের প্রথম ঘটনা। এই ঘটনাটি আপনার কেমন লাগলো সেটা আমাকে জানান। আকাশের ঘটনা আপনারা কি আরও চান সেটাও জানাবেন। এবার আমি সরাসরি চলে যাব আজকের দ্বিতীয় ঘটনাতে, যেটি আমাদের সাথে শেয়ার করেছে শিবাঙ্গী। তাহলে চলুন দ্বিতীয় ঘটনাটি শুনে নেওয়া যাক। হ্যালো শিবাঙ্গী, হ্যালো, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? আমিও ভালো আছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে তুমি তোমার ঘটনাটা টিম কিউরিওফাইটকে জানিয়েছিলে এবং যখন আমাদের টিম এই পুরো ঘটনাটা শুনে জানতে পারে তখন আমাকে জানায় বিষয়টা, এবং আমি যখন সারাংশটা শুনি বা সামারিটা শুনি তখন আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। মানে নিজের একটা প্রিয় জিনিসকে আমরা কাউকে দিতে গেলেও দুবার ভাবি, কিন্তু আমি বেশি এগোচ্ছি না ব্যাপারটাতে। তুমি ঘটনাটা কি হয়েছিল একটু শুনি আমি আগে। হ্যাঁ একদম। তো আমি শুরু করছি। তো আমি যাদের ব্যাপারে বলছি ওরা হলো দুই বোন, রিয়া আর দিয়া। তো রিয়া আর দিয়া একদিন বিকেল বেলা ছাদে ঘুরতে গেছে। তো গিয়ে দেখলো যে ছাদের একটা কোণাতে একটা মেয়ে বসে আছে, 15 কি 16 বছর হবে মেয়েটার। তো ওরা যখন গেল তো দেখলো, ভাবলো যে ওদেরই তো বয়স, তো যাই গিয়ে কথাবার্তা বলি। তো ওরা যখন গেল কথাবার্তা বলতে, তো জাস্ট এগোলো ওদের দিকে, তো ওরা দুজন ফিল করছে যে ওদের চারদিকে একটা কালো একটা ধোঁয়াশে কিছু একটা গেছে। আর যেদিকে গেছে মেয়েটার যে ছিল বসে, ও মেয়েটার নজরটাও ওই জিনিসটার দিকেই সরছে নজরটা। কিন্তু কি ছিল ওটা কিন্তু ওরা দেখতে পায়নি, জাস্ট ওরা একটা গরম বাতাস ফিল করেছে রিয়ার দিয়া, আর একটা বিড়বিড় বিড়বিড় আওয়াজ শুনতে পেরেছে, কিন্তু ওরা কিছু দেখতে পারছে না। আর তখন ছিল অ্যাকচুয়ালি ডিসেম্বর মাস। তো ডিসেম্বর মাসে শীতের দিনে তো মানে গরম হাওয়া কোথা থেকে আসবে, তো সেটা ওরা এতটা ভাবছিল যে কোথা থেকে আসতে পারে, তো এটা নিয়ে ওরা এতটা ভাবেনি আর কি হবে বা কি হবে। তো তারা তারপর কি করেছে যে মেয়েটা, ওরা ভাবলো ঠিক আছে আমরা গিয়ে কথা বলি। তো ওরা যেই কথা বলার জন্য যাচ্ছে, তো এমন সময় কি হলো যে ওদের পাশের যে একটা মসজিদ ছিল, তো ওই মসজিদে হঠাৎ করে বিকেলবেলা নমাজ শুরু হয়েছে। তো যেই নমাজটা শুরু হলো, তো ওরা দেখছে যে মেয়েটা নাকি অস্বাভাবিক ভাবে কানের মধ্যে জোরে হাত দিয়ে চিৎকার করে মেয়েটার রুমে চলে গেছে। তো ওরা ভাবলো যে এরকম আবার কেন করলো। তো তারপর ওরা এটা দেখে ওরা ওদের নিজেদের ঘরে চলে এসছে। মানে তো নেমে গেছে, হ্যাঁ ছাদ থেকে নেমে গেছে। হ্যাঁ, ওরা ছাদ থেকে নেমে গেছে। তো আচ্ছা কৌস্তব, তো তুমি যদি ওদের জায়গায় থাকতে, রিয়ার দিয়ার জায়গায়, আর তুমি যদি এরকম কিছু একটা ফিল করতে যেটা তুমি তোমার মনে হচ্ছে কিছু একটা আছে বাট তুমি দেখতে পারছো না, তো তুমি ওই জায়গাটায় তুমি কি করতে? এরকম ব্যাপার তো অনেকবারই হয়েছে, ঠিক আছে। আচ্ছা,
তো মানুষের ইনস্টিংক্ট সেই সময় খুব কাজ করে, যে হ্যাঁ আমার সেটাই। ফার্স্ট টাইম যখন হয়েছিল তখন এর বিষয়টা আলাদা ছিল, হুম। বাট এখন যে বিষয়টা, এখন যখন এগুলো ফিল করি তখন হ্যাঁ খুব মানে কি বলবো, তখন খুব মানে তখন আমি একটু সিকিউর হয়ে যাই, মানে একটু অ্যালার্ট হয়ে যাই যে হয়তো আশেপাশে কিছু একটা রয়েছে, হ্যাঁ না বাজে জানি না, তো সেটাই। কি করতে পারে। যাই হোক, সেটাই, একটা কিছু একটা এনার্জি যেটা নেগেটিভও হতে পারে বা পজিটিভও হতে পারে। তো তুমি থাকো হচ্ছে ত্রিপুরাতে, তাই তো? হ্যাঁ আমি ত্রিপুরাতে থাকি। আর তোমাদের বাংলা ভাষাটা শুনতে বেশ মিষ্টি লাগে। থ্যাংক ইউ। যাই হোক, এই যে ঘটনাটা বলছিলে, খুব ভুল হ্যাঁ যদি না করি তাহলে বাংলাদেশের কোনো একটা পার্টিকুলার জায়গার ঘটনা, হ্যাঁ হ্যাঁ। তুমি কিভাবে রিলেটেড এটার সাথে? আমি যেরকম ভাবে রিলেটেড ঘটনাটার সাথে, ওরা আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। বাংলাদেশ? হ্যাঁ বাংলাদেশে ওরা আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, তো ওদের থেকেই আমাদের ঘটনাটা জানা আর কি। আর তোমাদের বাড়ি থেকে তো কলকাতা থেকে আই থিঙ্ক বাংলাদেশ আছে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমার যেখানটায় আমার বাড়ি ওখান থেকে 10 মিনিট দূরত্ব হলো বাংলাদেশ বর্ডার। জাস্ট টোটো ধরে বাংলাদেশ বর্ডারে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ত্রিপুরার কোথায় থাকো? আমি থাকি আগরতলায়। বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমরা ঘটনাতে যাই। ফার্স্ট হ্যাঁ থেকে শুরু করো একদম। একদম একদম। তো আমি একদম আর প্রথম যে ঘটনাটা হয়েছে সেখান থেকে আমি বলছি। তো ঘটনাটা যেটা আমি আগে তুমি বলেছো যে বাংলাদেশের ঘটনা, ঘটনাটা হয়েছে 2018-19 সালে, বেশি দিন হয়নি। হুম। হ্যাঁ, বেশ কয়েক বছর আগের ঘটনা। তো একটা ফ্যামিলি যাদের সাথে আমাদের পরিচিত, ওদের ফ্যামিলিতে 4 জন মেম্বার, মা বাবা আর 2 বোন। বড় বোনের নাম রিয়া আর ছোট বোনটার নাম দিয়া। তো ওদের ওরা নতুন বাড়ি করছিল, তো তাই ওরা আরেকটা বাড়িতে এসছে ভাড়া থাকতে, পাশেরই গ্রামে একটা বাড়িতে এসছে ভাড়া থাকতে। আর ওদের সাথে এসছে ওদের 2টো পোষ্য পাখি। আচ্ছা। হ্যাঁ। তো ওরা যে বাড়িটাতে এসছে, বাড়িটা ছিল 2তলা বাড়ি। নিচের তলায় বাড়ির মালিক থাকতো, আর উপরের তলায় থাকতো ওরা ভাড়া থাকতো। তো একদিন কি হলো যে ওদের ফ্যামিলিতে একটা ইনভিটেশন ছিল। তো ওদের মানে রিয়া আর রিয়ার মা ওর বাবা ওরা ইনভিটেশনটাতে গেছে। তো ছোট মেয়েটা যে ছিল ও বলেছে যে আমি যাব না, আমি আজকে আমার এক্সাম, তো আমি পড়বো। তো যথারীতি ওর মা বাবা চলে গেছে আর ও ঘরে পড়ছিল। তো ও যখন ঘরে পড়ছিল, তো ওর পাশে আরেকটা ঘর আছে, ওই দরজাটা দিয়ে ওই ঘরটার শেষে একটা মিরর ছিল। তো পড়তে পড়তে যা হয়, আমরা যেরকম পড়তে পড়তে অনেক সময় মিররের দিকে তাকাই, নজর যায় আমাদের, দেখি কিরকম লাগছে আমাদের। তো ও কিছুক্ষণ এরকম করছিল। তো পড়ছে, একবার ওই মিররটার দিকে তাকাচ্ছে। তো হঠাৎ করে ও 2-3 বার এরকম করার পর ও যখন আবার তাকালো, তো ও দেখলো যে মিররটাতে ওর নিজেকে দেখতে পাচ্ছে না, একটা কালো একটা অবয়ব টাইপের একটা কিছু ওখানটায় আছে। তো ও ভাবলো যে কি হতে পারে, হয়তো পড়তে অনেকক্ষণ ধরে পড়ছে, কিছু একটা মানে ভুল দেখছে হয়তো। তো তো ওটার দিকে না তাকিয়ে ও আবার পড়া শুরু করলো। তো আবার পড়তে পড়তে ওর নজরটা আবার ওই দিকটায় গেল। যখন ও গেল তখন ও আবার দেখলো যে অবয়বটা কিন্তু ওইখানটায় নেই, অনেকটা কাছে চলে এসছে। ও যেখানে পড়ছিল ওই অবয়বটা ওর যে দরজাটার অনেকটা কাছে চলে এসছে। হ্যাঁ। তো ও যথারীতি একটু ঘাবড়ে গেল, ভাবছে মানে কি হতে পারে। তো কি করলো, রুমের দরজাটা বন্ধ করে ও ভাবলো যে ঠিক আছে একটু ব্যালকনিতে যাই, একটু গিয়ে দেখি, একটু ফ্রেশ হয়ে আসি। তো ব্যালকনিতে গেল, গিয়ে দাঁড়িয়ে আছে। তো দাঁড়াবার পর ওর মনে হচ্ছে যে ওর কানের সামনে দিয়ে কিছু একটা গরম হাওয়া গেছে, আর কিছু একটা বিড়বিড় করে ওর কানের সামনে 10-15 সেকেন্ডের জন্য একটা সাউন্ড হয়েছে, কিন্তু কি বলছে বা কি ওর এটাও বুঝতে পারিনি। ও জাস্ট ফিল করলো যে ওর কানের সামনে কিছু একটা আওয়াজ হয়েছে। তো ও একটু ভয় পেয়েছে, আর ভয় পেয়েও রুমে চলে এসছে। তো ওর কাছে তখন মোবাইলও ছিল না যে মা বাবাকে ফোন করবে, বলবে যে একটু ভয় পেয়েছি চলে আসো। তো দরজাটা বন্ধ করে ও ঘরে বসে আছে। যখন ও বসে আছে তখন ও শুনতে পাচ্ছে যে পাশের যে ঘরটা, মানে যে ঘরটাতে মিররটা ছিল, ওই ঘরটাতে কেউ একজন হাঁটছে, জোরে জোরে কেউ একজন হাঁটছে। আর সেই যে বিড়বিড় বিড়বিড় আওয়াজটা, সেই রকম আওয়াজ করছে। আর
ওদের দেওয়ালের মধ্যে জোরে জোরে স্ক্র্যাচ করছে, জোরে জোরে স্ক্র্যাচ করছে ওদের দেওয়ালে, তারপর দরজার মধ্যে। এই ঘটনাটা প্রায় 10-15 মিনিট কন্টিনিউ চলে, মানে কেউ যাচ্ছে হেঁটে হেঁটে আবার আসছে স্ক্র্যাচ করতে করতে, আর ওই যে বিড়বিড় আওয়াজটা কিন্তু হচ্ছে। তো মানে ও তো ভীষণ ভাবে ভয় পেয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। তো কিছুক্ষণ পর ওর মা বাবাও চলে আসে বাড়িতে। তো চলে আসার পর ও মা বাবাকে বলে ব্যাপারটা যে এরকম এরকম হয়েছে। তো ওর মা বাবা এতটা বেশি পাত্তা দেয়নি, ভেবেছে একা একা ছিল, হয়তো ভয় পেয়েছে কিছু একটার জন্য। তো ওরা বলেছে আরে কিছু না, হয়তো কোনো কিছুতে মানে হয়েছে যে এটার জন্য ও এরকম করছে। তো ওরা আর বেশি পাত্তা দেয়নি মা বাবা। তো যাই হোক, কিছুদিন নর্মালি গেছে ওদের, যেরকম ভাবে দিন যাচ্ছে। তো একদিন বিকেল বেলা কি হয়েছে, ওরা দু বোন বাড়িতে একাই ছিল। তো ওরা গল্প টল্প করছে, হঠাৎ করে ওরা শুনতে পেল যে ছাদের উপর থেকে ওই যে মেয়েটা যে ছিল, মেয়েটা চিৎকার করে বলছে যে মানে চলে যাও আমার সামনে থেকে, চলে যাও আমার সামনে থেকে, আসবে না আসবে না। তো ওরা ভাবলো যে কি হয়েছে, কেউ কি আসলো নাকি। তো ওরা তাড়াতাড়ি করে বলে চল চল দেখে আসি। ওরা গেল উপরে। তো ওরা গিয়ে যখন গেল ছাদের উপরে, তখন ওরা কিন্তু রুমটাতে ঢুকিনি, একটাই রুম ছিল ছাদের উপরে। ওই রুমটাতে ঢুকিনি, ওরা শুনতে পাচ্ছি মেয়েটা চিৎকার করে বলছে যে তোরা সরে যাও আমার সামনে থেকে, সরে যাও আমার সামনে থেকে। তো যেটা মানুষের মাথায় প্রথম আসে যে মেয়ে মানুষ থাকে, হয়তো কেউ ঢুকে পড়েছে, কেউ কিছু করছে ওর সাথে, যেটা নর্মাল হয়। তো ওরা কি করেছে যে দেখলো যে দরজাটা জাস্ট মানে সিটকেই লাগানো ছিল না, জাস্ট নর্মাল লাগানো ছিল। তো ওরা জোরে ধাক্কা দিয়েছে। তো ধাক্কা যখন দিয়েছে, দরজাটা খুলে দেখলো কেউ কিন্তু নেই ঘরে। আর মেয়েটা যে ওই যে মেয়েটা ছিল, মেয়েটা খুব ঘাবড়ে আছে। আর কেউ নেই। আর যদি কেউ থাকতো, মানে কারোর এরকম ছিল না যে কয়েক সেকেন্ডের মধ্যে রুম থেকে বেরিয়ে যাবে, কারণ একটাই দরজা ছিল। রুমটাতে বেশি কিছু মানে ফার্নিচারও ছিল না, জাস্ট একটাই খাট ছিল যে কেউ লুকিয়ে থাকবে, এটাও সম্ভব ছিল না। তো ওরা ভাবছে যে কি হতে পারে, মানে মেয়েটা কাকে বলছিল, কেউ কি ছিল কি ছিল না, এরকম ভাবছে। তো হঠাৎ করে ওরা যখন মেয়েটার দিকে নজরে গেল, দেখলো মেয়েটা একটা মানে কোণাতে বসে আছে, আর ওর পুরোটা শরীরের মধ্যে ভীষণ স্ক্র্যাচ পড়ে আছে, পুরোটা শরীরে মানে কেউ আছড়ে দিলে যেরকম হয় এরকম হয়ে আছে ওর পুরোটা শরীর। আর পুরোটা শরীর ভীষণ ফ্যাকাশে হয়েছে, আর চোখ দুটো লাল, মানে দেখতে কিরকম বিভৎস ওকে লাগছে, যাকে দেখলে তুমি ভয় পেয়ে যাবে। তো ওরা যখন জিজ্ঞেস করলো কি হয়েছে, মানে তখন কিন্তু মেয়েটা সেই ভয় চোখে সেই চারপাশে ওর নজরটা ঘুরছে। আর রিয়ার দেয়ার কিন্তু ওর সামনে আসলেই সেই একটা গরম একটা হাওয়া, যে বাতাস, একটা আনকমফোর্টেবল একটা জিনিস ওরা ফিল করতো, যেটা ওরা কখনো সেরকম একটা মানে পাত্তা দিত না। ওরা তখন দেখছিল যে মেয়েটার মানে কি হয়েছে, ওকে জিজ্ঞেস করছিল, কিন্তু মেয়েটা কিছু বলছে না। ওরা বারবার বলছে যে মেয়েটা বারবার ওদেরকে বলছে তোমরা চলে যাও, তোমরা চলে যাও। তো এমন সময় যে রিয়া, বড় মেয়েটা, রিয়া ফিল করছে যে ওর কাঁধের মধ্যে কিছু একটা মানে ব্যথা হচ্ছে। তো হাত দিয়ে দেখলো কি কিছু হয়েছে কিনা, তো কিন্তু ও দেখছে যে একটা ব্যথা হচ্ছে। তো ওই সময় ওটাকে এতটা নজর দেয়নি। ও কি করেছে, ও মেয়েটার সাথে একটু কথাবার্তা বলে ওরা নিজেদের রুমে চলে আসছে। রুমে চলে আসার পর হঠাৎ করে রিয়া দেখলো যে ওর কাঁধের মধ্যেও সেরকম একটা স্ক্র্যাচ, যেটা ওই মেয়েটার পুরোটা বডিতে ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু ও ভাবছে যে এটা কি করে আসলো। আমি তো এতক্ষণ তো ঠিকই ছিল আমার, এটা আমি কিছুক্ষণের জন্য ওদের এখানে গেলাম, 5-6 সেকেন্ডের জন্য এই জায়গাটা একটু জ্বালা করছিল, আর এটা কি করে হলো। এরকমও তো না যে মানে কেউ এসে ওকে, মানে ও দেখিনি কাউকে না আশ্রয় দিতে, এরকম একটা আঁচড়ের দাগ কি করে আসলো। তো তোমার কি মনে হয় এটা কি হতে পারে? আই ডোন্ট নো। সেটাই, ফাইন্যান্সিয়াল জিনিসপত্রগুলোর না কোনো অ্যান্সার থাকে না। সেটাই একদম। তারপর তো এটা নিয়ে ওরা ওদের মা বাবাকে কিছু বলেনি। তো এটা আবার কিছুদিন গেছে। তো ওদের বাড়িতে একটা ওদের গেস্ট এসছে আর কি, ওদের বাইরে থেকে দুজন কাকা কাকি এসছে।
তো কাকা কাকি এসছে, ওরা থাকছে। তো একদিন দুপুরবেলা ওদের যে কাকিমা, যে গেস্ট এসেছিল, উনি দুপুরবেলা ঘুমিয়ে আছে। যখন ঘুমিয়ে আছে তো উনি ফিল করছে যে ওনার বুকের উপরে কেউ চাপ দিয়ে বসে আছে, আর সেম একটা কানের সামনে একটা গরম হাওয়া, আর কেউ একজন বিড়বিড় করে কিছু বলছে। আর এরকম ভাবে চাপ দিয়ে বসে আছে যে উনি নিজের জোর লাগিয়েও কিন্তু উঠতে পারছে না। আর তিনি উঠতে পারছে না, তিনি তারপর খুব চেষ্টা করে ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠলো, উঠে দেখলো যে ওনার পুরো শরীর ঘামছে। তো উনি যখন বাকিদেরকে বললো যে ওনার সাথে মানে এরকম কিছু একটা মনে হচ্ছিল, তো সবাই ভাবলো যে অনেক সময় কি হয়, ঘুমাবার পর একটু বোবা ধরে অনেকের। হ্যাঁ, তো সবাই বললো যে এরকম হয়তো হতে পারে, বোবা টোবা ধরেছে। তো উনি ভাবলো হয়তো হ্যাঁ হতে পারে, এরকম তো হয় অনেকের সাথে। তো শেষ, এটা নিয়ে আর কেউ কিছু কথাবার্তা বলেনি। আর নর্মাল ওরা ছিল কিছুদিন, তারপর ওরা চলে গেছে। তো আর মাঝে মাঝে ওরা কি শুনতো, যেটা যে ওই যে ছাদের উপর যে মেয়েটা ছিল, ও কিন্তু খুব চিৎকার করতো। আর যখন চিৎকার করতো তখন ওর গলা দিয়ে কিন্তু এক দুটা আওয়াজ অন্যরকম সাউন্ড বেরোতো, যে মনে হচ্ছে যে একজন না দু তিনজন চিৎকার করছে। তো ওরা ভাবলো যে মেয়েটা বোধহয় কোনো মানে মেন্টালি বোধহয় কোনো চ্যালেঞ্জ। তো একদিন কি করলো, ওরা যারা ভাড়া থাকে, ওরা ওদের মা বাবাকে আর কি, যারা মালিক যে, ওদেরকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনাদের মেয়েটার এরকম অবস্থা, আপনারাও ওদেরকে একটু ডাক্তার দেখান না কেন, ওকে একটু ভালো ডাক্তার দেখে একটু চিকিৎসা করান, হয়তো ও ঠিক হয়ে যাবে, বয়স্ক। তো ওর মা বাবা হঠাৎ করে একটু মানে খুব রেগে গিয়ে বললো, না না আমাদের মেয়ে নিয়ে আপনাদের এত ভাবতে হবে না, ও এরকমই, ও ছোটবেলা থেকে এরকম, ও একা একা থাকতেই বেশি ভালোবাসে, আপনাদের ওর কাছে যেতে হবে না, আপনাদের ছাদেও বেশি উঠতে হবে না। তো ওরা ভাবলো আবার এরকম আবার মানে কিরকম প্যারেন্টস হয় যে একটা ওদের মেয়ে এরকম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু মানে মা বাবার কোনো মানে খেয়াল নেই, এটা তো একটু মানে অস্বাভাবিক লাগে, তাই না? তো তখন ওরা বলেছে যে না না এরকম কিছু না, আপনাদের ওটা নিয়ে ভাবতে হবে না। তো এটা বলে ওরা ঘরে চলে এসছে দরজা লাগিয়ে। তো তারপর ওরা ভাবলো যে ঠিক আছে, ওদের মেয়ে আর তো কিছু বলে লাভ নেই। তো একদিন কি হলো, দুপুরবেলা রিয়া আর দিয়া সেই বসে আছে, কারণ ওরা শুনতে পাচ্ছে যে মেয়েটা চিৎকার করছে। তো ওরা ভাবলো যে ওরাও একটা অ্যাকচুয়ালি কি হয়েছে, ওরাও একটা ইন্টারেস্ট পেয়ে গেছে যে আরে মেয়েটার সাথে কি হয়েছে কি হচ্ছে, যেটা হয় আমাদের মধ্যে, যেটা মানে একটা এরকম কিছু হলে একটা আমাদের মধ্যে কিউরিসিটি জাগে যে আরে মানে কিছু একটা হয়েছে হয়তো, চল দেখে আসি। তো ওরাও এরকম ভাবে একদিন গেছে। যখন গেল তখন দেখলো যে মেয়েটা এরকম ভাবে চিৎকার করছে, আর তখন ও রুমে বসে আছে। যখন রিয়া দু বোন যখন ওরা ঘরে ঢুকলো, তখন দেখলো ও যে একটা কোণাতে নিচু হয়ে মানে হাঁটু গেড়ে বসে আছে, ওর মাথাটা নিচু হয়ে আছে, আর ও কন্টিনিউ ওর যে ফ্লোরের মধ্যে স্ক্র্যাচ করছে। তো ওরা দেখলো যে ও এরকম করছে কেন, মানে এরকম ভাবে স্ক্র্যাচ করছে, মানে কন্টিনিউ। ও যখন একা একা বসে থাকতো ও কিন্তু এরকমই করতো, মানে করতে করতে যে আঙুলগুলো ও ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, যে ওর আঙুলগুলোতে লিটারালি রক্ত বেরোতো যখন ও স্ক্র্যাচ করতো। হ্যাঁ, আর ও সেম কিন্তু বিড়বিড় করে কিছু একটা বলতো, যেটা বলতো সেটা আরবি ভাষায় কিছু বলতো, ঠিক আছে? আর ওরা যেহেতু বাংলাদেশ থাকে, ওর আরবি ভাষা শেখাটা কিন্তু কোনো মানে ছিল না যে ও কি করে আরবি ভাষা জানতে পারে, কিন্তু ও কিন্তু মানে আরবি ভাষায় কথা বলছিল মাথাটা নুইয়ে নুইয়ে। তখন ওরা বললো আরে তোমার হাতে এরকম ভাবে ব্যথা পেয়েছো, তুমি ওষুধ লাগাও। তখন ও ওদের দিকে এরকম ভাবে তাকালো যে মানে এখন ওদেরকে খেয়ে নেবে, এরকম ভাবে বিভৎস নজরে তাকালো। তো ওরা হঠাৎ করে ওকে মানে এরকম একটা ওর রূপ দেখে ওরা একটু ভয় পেয়ে গেল যে ও মানে এরকম করছে কেন। তো এটা করার 2-3 মিনিট পর ও আবার আগের মতো নর্মাল হয়ে গেছে। আর ও সেম ভাবে যখন ও নর্মাল হয়ে গেছে, ওর চোখে মুখে ভীষণ একটা মানে ভয়ের একটা চিহ্ন দেখা যাচ্ছে যে ও খুব ভয় পেয়ে আছে, ওকে কেউ ভয় দেখাচ্ছে।
যে ওদের থেকে হেল্প লাগে, কিন্তু ওকে কেউ সাহায্য করতে পারছে না। ওর এরকম একটা অবস্থায় ও ছিল যে ওদেরকে ওর যে সিচুয়েশনটা এটা বলতে চায়, কিন্তু ও বলতে পারছে না। আর যখন ও নর্মাল মানে হয়ে গিয়েছিল, স্বাভাবিক অবস্থায় ছিল, তখন কিন্তু সেম ও আবার ওর ঘরের চারদিকটায় মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল যে কেউ একজন আছে, ওর দিকে নজর দিয়ে আছে। কিন্তু সবাই কিন্তু এটা, যারা ছিল রিয়া দিয়া, ওরা কিন্তু এটা দেখতে পারছিল না। তো তারপর ওরা আর কি করবে ভেবে, তো ওরা আবার ঘরে চলে এসেছে। তো ঘরে আসার পর ওরা মা বাবাকে বলেনি, কারণ বললেই হয়তো বলবে যে কেন তোরা বারবার ছাদে যাস, যেহেতু বাড়ির মালিক বলে দিয়েছে যে বেশি ছাদে না যেতে। তো তার জন্য ওরা ভাবলো যে মা বাবা হয়তো বকা দেবে, তো আর কিছু করিনি, ওরা বলিনি ওদেরকে। তো এই ঘটনাটারও কয়েক সপ্তাহ চলে যায়। ওর বাকি সব ওই মেয়েটার কিন্তু চিৎকার সবসময় চলতো, রাতের বেলা বেশি করতো, ভীষণ চিৎকার করতো। তো ওরা আর এটা নিয়ে এতটা ভাবিনি। ওরা ভেবেছে যে ওদের মা বাবাই যেহেতু এতটা কেয়ার করছে না ওদিকে, তো ওরা ওকে নিয়ে এত ভেবে তো লাভ নেই, ওরা ওদের মতো ওই বাড়িটাতেই থাকতো। তো একদিন কি হয়েছে, রাতের বেলা ওদের যে পাখিগুলো ছিল, যেটার কথা আমি তোমাকে প্রথম শুরুতে বলেছিলাম যে ওদের দুটো পোষ্য পাখি ছিল। পোষ্য পাখিগুলো কিন্তু একদিন হঠাৎ করে রাতের বেলা 2-2-2:30 বাজে খুব মানে চিৎকার চেঁচামেচি করছে, ডাকছে। তো ওরা ভাবলো যে কি হলো, কোনো বেড়াল টেড়াল আসলো নাকি, হয়তো বেড়াল টেড়াল এসে ধাওয়া করেছে, তার জন্য ওরা চিৎকার করছে। তো এটা ভেবে ওরা আহ কোনো ইয়ে করিনি, উঠে দেখেনি আর কি ওদেরকে। তো ওরা রীতিমতো ঘুমিয়েছিল। তো সকালবেলা যখন ওরা ঘুম থেকে উঠে, ওরা যে জিনিসটা দেখতে পায় সেটা কিন্তু মানে আমি যদি হতাম ওই জায়গাটায়, আমি ওটার জন্য রেডি থাকতাম না হলে। তোমার কি মনে হয় বলো তো, ওরা কি দেখতে পায় সকালবেলা ঘুম থেকে উঠে? কি দেখতে পায়? ওরা দেখতে পায় যে ওরা যে বারান্দাটায় ওরা পাখির খাঁচাটা ছিল, পাখির দরজাটা যখন খুললো, বারান্দার দরজাটা, ওরা দেখলো যে পাখির যে পালকগুলো চতুর্দিকে ছড়িয়ে আছে। ঠিক আছে, পাখির পালকগুলো চতুর্দিকে ছড়িয়ে আছে। দুটো পাখি ছিল, একটা পাখি খাঁচার বাইরে মেঝেতে পড়ে আছে, আরেকটা পাখি খাঁচার ভেতর আছে। খাঁচার দরজাটা কিন্তু লাগানো। আর পাখিগুলিকে কেউ মনে হচ্ছে কেউ ওদের ঘাড় মোটকে রেখেছে কেউ, আর ওদের শরীর থেকে পুরোটা ব্লাড কেউ শুষে নিয়েছে, এরকম অবস্থায় পাখিগুলো ছিল। কিন্তু কোনো যদি যেটা ওরা ভাবছিল যে কোনো বিড়াল বা কোনো অন্য কোনো কিছু বেজি আক্রমণ করলে কিন্তু আশেপাশে ব্লাড ছড়িয়ে থাকতো, তাই না? কিন্তু ওরা কিন্তু দেখতে পায়নি, কোনো ব্লাডের কোনো ফোঁটাও পায়নি। কিন্তু মনে হচ্ছে যে পাখিগুলোকে কেউ মানে মুছড়ে রেখেছে, যেরকম কাপড় যেরকম হয় না, কাপড় মুছড়ে রাখে, পাখিগুলোর সেম অবস্থা। তো এইটা দেখার পর তো ওদের মানে খুবই মানে ওরা মানে মন খারাপ হয়ে গিয়েছিল যে মানে ওদের এত আদরের জিনিসটা, যেটা স্বাভাবিক হয়, সবারই নিজের পেটসদের প্রতি একটু আলাদা ভালোবাসা থাকে। আর যখন ওদের সাথে মানে পাখিগুলোর সাথে এরকম হলো, তো ওরা কিন্তু ভীষণ মানে মন খারাপ টারাপ হয়ে যায়। তো আর কি করবে। আর এক জায়গাটায় আমি একটা কথা বলছি, ওদের যে বারান্দাটা ছিল, এই বারান্দাটা কিন্তু বারান্দার সাথে কিন্তু ছাদে ওঠার সিঁড়িটা কানেক্টেড ছিল। ওকে। হ্যাঁ, কানেক্টেড ছিল। তো এই ঘটনার পর ওদের সব মানে পুরো ফ্যামিলিরই মন খারাপ ছিল, যে ভাবছিল যে কি হতে পারে কি না। তো এরকম 2-3 দিন পরে, তো 2-3 দিন আর ওরা কেউই ছাদে ওঠেনি। তো একদিন যে ছোট মেয়েটা ছিল দিয়া, ও দুপুরবেলা ছাদে গেছে। ও ছাদে গিয়ে দেখছে যে মেয়েটার ঘরের সামনে ওই পাখির পালকগুলো পড়ে আছে, কয়েকটা পালক ওখানে পড়ে আছে। ঠিক আছে, এই ব্যাপার তো হ্যাঁ সাংঘাতিক ব্যাপার। সেটাই। মানে তাহলে কি বোঝা যাচ্ছে বলো, যে মেয়েটা কিছু করেছে? সেটা কিন্তু কোনো মানে প্রমাণ নেই ওদের কাছে। সেটাই। তো ওরা ভাবছে যে পাখিগুলো তো, ঘটনাটা হয়েছে 2-3 দিন হয়ে গেছে, হ্যাঁ, আর 2-3 দিন মধ্যে ওরা সবকিছু ক্লিন করে দিয়েছে, কোনো কিছু নেই, মানে যা ওদের যা যে পাখির ডেড বডি অ্যান্ড পালক গুলো ছিল ওরা সব ফেলে দিয়েছে।
ক্লিন, জায়গাটাকে ক্লিন হয়েছে। 2-3 দিন পর সেম পাখির পালক ওদের মেয়েটার রুমের সামনে কি করছে। তো হ্যাঁ, তো এটাই নিয়ে একটু ওরা টেনশনে ছিল যে কি হতে পারে। তো তারপর ওরা এটা নিয়ে আর এতটা মাথা ঘামায়নি, যে ভাবলো যে হলো বা হতেও পারে যে উড়ে টুড়ে গেছে কোনোভাবে, বা কিছু অন্য কেউ পাখিটা কিনে ফেলেছে। তো আচ্ছা যাই হোক, এটারও আহ কিছুদিন হয়ে গেছে। আর সেম কিন্তু মেয়েটার যে ওই যে আওয়াজটা, এটা কিন্তু ওরা সবসময় শুনতে পেত। তখন ওরা আহ মেয়েটার দুটো রূপ ওরা দেখতো। একটা যখন ও খুব অ্যাগ্রেশনে থাকতো, খুব যখন এরকম সিচুয়েশনে থাকতো যে সামনে কেউ আসলেই ও সামনে যা পেতো ছুঁড়ে মারতো, ও কাউকে সামনে পছন্দ করতো না, এটা একটা সিচুয়েশন ছিল। আরেকটা মানে রূপ হলো ওর, যে ও খুব ভয়ে থাকতো। ও খুব এরকম ভাবে থাকতো যে ওর হেল্প লাগে কারোর থেকে, ওর আহ, ও খুব নিরীহ অবস্থায় আছে। তো দুটো রূপ মানে ডুয়েল পার্সোনালিটির মতো কিন্তু ওর কাজ করতো ওর মেয়েটা। হ্যাঁ, কিন্তু আসল ব্যাপারটা কি কেউ কিন্তু মানে কোনোদিন বুঝতে পারেনি যে কি হতে পারে। তো একদিন এরকম কয়েকদিন যাবার পর কি হলো, যে রিয়া দিয়া ওর মা বাবা ঘুমাচ্ছে রাতের বেলা। ওরা কি করেছে, যেহেতু কিছুদিন ধরে একটু এরকম ঘটনা হচ্ছে, তো ওরা মেয়েগুলো একটু ভয় পেয়েছে, তো ওরা ভাবলো যে ওরা ওদের মা বাবার সাথেই ঘুমাবে। তো একটা খাটের এক কোনায় শুয়েছে রিয়া বড় বোনটা, আর আরেক কর্নারে শুয়েছে ওদের মা, আর মাঝখানে দিয়া আর ওদের বাবা। ঠিক আছে, বোঝাতে পারলাম তো? তো ঘুমিয়েছে ওরা, 2-2:30 বাজে। তো যে রিয়া হঠাৎ করে ও ফিল করছে যে ওর সামনে একটা বিশাল বড় একটা অবয়ব দাঁড়িয়ে আছে, আর ওর দিকে মাথাটা নিচে নামিয়ে কিছু একটা মানে বলার চেষ্টা করছে। আর যখন বলছে ওর চারপাশটা কিন্তু সেরকমই একটা গরম একটা হাওয়া ফিল করছে ও। আর ও লিটারালি দেখতে পাচ্ছে যে একটা বিশাল বড় আকারের একটা অবয়ব। আর এমন সময় ও এতটাই ভয় পেয়েছে যে ও মানে কেউকে বলা ওর সাহস হচ্ছিল না। ও কি করেছে, ও হ্যাঁ, ও মানে কাউকে মানে এই সিচুয়েশনের মানে আওয়াজ বেরোচ্ছিল না, ও কি করেছে, ও পেছন ফিরে ওর বোনকে ধরে শুয়ে আছে। জাস্ট 5 মিনিট পর এই ওর সাথে মানে ও দেখার 5 মিনিট পর ওদের মা চিৎকার করে উঠলো। চিৎকার করে উঠলো, কি হয়েছে, লাইট ফাইট জ্বালিয়ে বললো কি হয়েছে কি হয়েছে। ওর মা বলছে যে ওর মাকে নাকি কেউ একজন ধাক্কা দিয়ে বলেছে যে তুই সর, আমি এখানে শোবো। আচ্ছা, হ্যাঁ। তো আমি তো ওইখানটাই অবস্থা আমার খারাপ হয়ে যেত, টাইট হয়ে যেত। তো ওরা চিৎকার চেঁচামেচি, মানে মহিলা খুব ভয় পেয়েছে, ওদের মা, যে এরকম মানে কি হতে পারে, যে এরকম ভাবে লিটারেলি ওনাকে ধাক্কা দিয়ে একটা সাইডে সরিয়ে দিয়েছে জোরে। বলেছে যে তুই সর, আমি এখানটায় শোবো। তো ওরা ভাবলো যে এখান তো মানে অনেক কিছু হয়ে যাচ্ছে, আর এই বাড়িটায় আর এখন মনে হয় না আর এখানে থাকা সেফ হবে ওদের জন্য। তো ওরা কি করলো, কিছুদিন আর বাড়িটাতে থেকে ওরা আরেকটা নতুন বাড়িতে শিফট হয়ে চলে গেল। তো ওরা যখন শিফট হয়ে চলে গেল, তখন ও যে নতুন বাড়িটাতে ওরা গেছে, যাবার পর ওরা ওই বাড়ির লোকজন বলছে আচ্ছা আপনারা কি ওই বাড়িটাতে থাকতেন? বলছে হ্যাঁ, কেন? বলছে বাহ, আপনাদের তো অনেক সাহস, হ্যাঁ আপনারা এতদিন ওই বাড়িটায় ছিলেন। বলছে কেন, কেন কি সাহস কেন হবে, কিছু কি আছে ওই বাড়িটাতে? বলছে হ্যাঁ, আপনারা কি জানেন না ওই বাড়িটার ব্যাপারে? বলছে না, কেন কি হয়েছে? বলছে ওই যে বাড়ির যে মালিক ছিল, ওরা কোনো এক সময় খুব নাকি ওদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ ছিল, ওদের অনেকগুলো বাচ্চাও ছিল, তো ওদের মানে ফ্যামিলিটা চালাবার মানে খুব কষ্ট হচ্ছিল ওদের। তো ওরা কি করেছে, ওরা নাকি ওই সময় জিন চালান দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, ওরা ওই সময় জিন চালান দিয়েছে, আর জিন চালান দেওয়ার পর নাকি ওদের ফাইন্যান্সিয়ালি ওদের কন্ডিশন খুব ভালো হয়ে গেছে হঠাৎ করে। কিন্তু জিন যখন তোমাকে কিছু দেবে, তো জিনকেও নাকি তোমার ইন রিটার্ন একটা থাকার জায়গা দিতে লাগে।
আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। তো ওরা কি করেছে যে ওদের যে ছোট মেয়েটা ছিল ওই মেয়েটাকে জিনকে দিয়ে দিয়েছে। আচ্ছা। হ্যাঁ, আর জিনকে দিয়ে দিয়েছে, আর ওই মেয়েটা ওখানটাতেই থাকতো, ওই ছাদেই থাকতো। আর ছাদে ও ওখান থেকে নিচে নামতো না, ও মাঝে মাঝে ওই যে ও চিৎকার করতো। তো এটা শোনার পর তো সবাই স্বাভাবিকভাবে সবাই একটু ভাবনার হয়েছে যে একটা মা বাবা মানে কিভাবে একটা ওদের নিজের মেয়েকে জিনকে দিয়ে দেয়। হুম হুম হুম। হুম। তো যাই হোক, তো ওরা যেহেতু ওই বাড়ি থেকে চলে এসেছে আর ওই বাড়ির সাথে কানেক্টেড ছিল না, কিন্তু ওরা ওই পাড়াতেই ছিল। তো কিছুদিন এরকম চলে গেছে। কিছুদিন পর শোনা যায় যে ওই মেয়েটা নাকি ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে। ঠিক আছে, মেয়েটা ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে। কিভাবে করে, কেন করে, কেউ কিন্তু কারণ জানতে পারেনি। আর এরও কিছুদিন পর ওদের বাড়িরও এক দুজনের অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। হুম হুম। হ্যাঁ, অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। এরপর ওদের যে মানে মা বাবা যে ছিল বাড়িটাতে যে যারা ছিল, ওরা কি করলো, ওরা বাড়িটাকে মানে যেরকম ছিল ওরকম ভাবে ফেলে কোথায় জানি চলে যায়। কোথায় যায় কে মানে কোথায় যায় কাদের সাথে গেছে ওরা কেউ কিন্তু আর জানিনি। বাড়িটা কিন্তু সেরকম ভাবেই পড়ে আছে এখনো। তো টুকুই ছিল আমার গল্পটা। খুবই প্যাথেটিক একটা ঘটনা কিন্তু। সেটাই, একদম ভীষণই প্যাথেটিক একটা ঘটনা, যেটা সবাইকে মানে ভাবিয়ে দেয় যে একটা মা বাবা কি করে একটা মেয়ের সাথে, একটা বাচ্চা মেয়ের সাথে এরকম করে। ওর পুরো ফিউচার পড়েছিল, সবকিছু ছিল, কিন্তু ওরা কিন্তু নিজেদের জাস্ট মানে কমফোর্টের জন্য ওরা এরকম করেছে। বুঝতে পারছি বিষয়টা। হ্যাঁ। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটাই ছিল আজকের দ্বিতীয় ঘটনা। প্রথম এবং দ্বিতীয় কোন ঘটনাটি আপনার সবথেকে বেশি ভয়ের বলে মনে হয়েছে সেটা জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিওফাইট। আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান তাহলে ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এখানে আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল ঘটনার বিষয়েও জানাতে পারেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর 3টের সময়। ততক্ষণ অব্দি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।